হ্যালো এন্ড ওয়েলকাম রিয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। হোপফুলি সবাই ভালো আছো। আচ্ছা, ফাইন, ওকে, সবাই ধীরে ধীরে যুক্ত হয়ে যাও। তো আজকে আমাদের ওয়ার্ক এনার্জি পাওয়ারের 2 নম্বর ক্লাস। সো আমরা এর আগে ওয়ার্ক এনার্জি পাওয়ারের 1 নম্বর ক্লাসটা করেছিলাম গতকালকে। সো আজকে হচ্ছে গিয়ে আমরা গত শনিবারে করেছিলাম। তো আজকে হচ্ছে আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ারের 2 নম্বর ক্লাসটা করব। এবং ইন বিটুইন তোমরা জানো যে আজকে কিন্তু তোমাদের আসলে পরীক্ষা চলতেছে। তোমাদের নিউটন এন্ড মেকানিক্সে একটা এক্সাম হয়েছিল, তারপরে সবার মতামতের ভিত্তিতে আমি আরও একটা এক্সামের অ্যারেঞ্জ করেছি এবং এই এক্সামের প্রায়োরিটি কিন্তু আমাদের প্রথম এক্সামটার মতো অ্যাকুরেটলি সেম। ওকে, তো সবাইকে বলবো যে এক্সামটা অ্যাটেন্ড করতে আজকে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত তোমরা এক্সামটা দিতে পারবা। এই পরীক্ষার পরেও কিন্তু দিতে পারবা, ঠিক আছে? তাহলে সবাই ডেফিনেটলি এক্সামটা অ্যাটেন্ড করবা। প্রিপারেশন তো নেওয়াই আছে, এত তোমরা অলরেডি শুক্রবার পরীক্ষা দিছো, আজকে হচ্ছে সোমবার, প্রিপারেশনের উপরেই তো তোমরা ছিলা। সো যারা পরীক্ষা দিতে পারোনি প্রথমটা, তাদেরকেও বলবো যে এই পরীক্ষাটা ডেফিনেটলি অ্যাটেন্ড করবা। আজকে রাত 10টা পর্যন্ত তোমরা কিন্তু এক্সামটা দিতে পারবা, ঠিক আছে? ফাইন। আচ্ছা, পুষ্পি ওয়ালাইকুম আসসালাম। বাকি বিল্লাহ কেমন আছো ভাইয়া? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এমা খান, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। মাই ফার্স্ট লাইভ, লিভা, ওকে, এভরিডে লাইভে থাকবা লিভা, ওয়েলকাম। ফাইন। আফনান ভাইয়া, কালকে লাইভটা ডিলিট হয়ে গেছে। আফনান বলছে না, কালকে লাইভটা আমি সরাই দিছি। ওকে, ফাইন, কজ আজকে একটা এক্সাম দিব এবং সেই এক্সামটার উপরে একটা ফাইনাল লাইভ নিব, দ্যাটস ওয়াই। ওকে, কালকে লাইভটা যেটা ছিল ইফতারের ইমিডিয়েট আগে ছিল, লাস্টে যায় সময়টা আসলে অতটা ছিল না, সবগুলো সলভ করার টাইমটা আমার হাতে ছিল না, একদম কম টাইম চলে আসছিল। দ্যাটস ওয়াই ওই লাইভটা আমি রাখিনি, আমার ভালো লাগেনি সেজন্য। আচ্ছা, ইমা খান, ওকে, ফাইন। তাসফিয়া তাবাসসুম, আমি কালকের অর্ধেক ক্লাস করছিলাম, আজকে ক্লাসটা কি বুঝবো? হ্যাঁ, আজকে ক্লাস ইনশাল্লাহ বুঝবা, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম তাসনিয়া, ওকে ওকে। আপনার ওই ভেরি গুড, সবাই চলে আসছো, ওকে, আচ্ছা, ফাইন, ওকে। তাহলে চলো এবার আমরা ক্লাসটা ধীরে ধীরে শুরু করি। ওকে, একজন বলতো ভাইয়া প্র্যাকটিস শিট দিবেন না। না, প্র্যাকটিস শিট এইগুলো আসলে দেওয়ার কিছু নাই, এগুলো কিন্তু দেওয়ার কথাও ছিল না করছে। তবে আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদের জন্য বেশি বেশি করে অঙ্ক করব। অঙ্ক করা বলতে হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স, তারপরে আমরা এটা পড়েছি নিউটনীয় বলবিদ্যা, তারপরে ওয়ার্ক এনার্জি পাওয়ারটা আমরা পড়তেছি। সো এইগুলো শেষ হওয়ার পরে এগুলোর উপরে আমি অনেকগুলো অঙ্ক তোমাদেরকে ডিরেক্টলি করে করে তোমাদেরকে সাপ্লাই দিব, ঠিক আছে? অনেকগুলি অঙ্ক, ইদার ইটস রেকর্ডেড অর লাইভ, যেভাবেই হোক বইয়ের সকল অঙ্ক, যত টাইপের বই আমার কাছে আছে সেই অঙ্কগুলো অ্যাকুমুলেট করে অঙ্ক করে তোমাদেরকে আমি দিব। ওই অঙ্কগুলাই আমি আসলে টাইপ করে তোমাদেরকে প্র্যাকটিস শিট আকারে দিয়ে দিতে পারতাম। সো সেটা আমি চাইনি, আমি চাইছি হচ্ছে গিয়ে তোমাদের সেই অঙ্কগুলো আমি নিজে কালেক্ট করে একবারে করে তোমাদেরকে দিতে, বুঝছো? প্র্যাকটিস শিটটা আমি করে দিচ্ছি আর কি, এই। আর এর পাশাপাশি মাঝে মধ্যেই নানা রকম সাজেশন টাইপের জিনিসপত্র তোমাদেরকে আমি গুছায়া শিট বানিয়ে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো যখন যেটা দরকার হবে। একটা জিনিস কি, পড়ালেখার কোনো এরকম না একদম গোছানো কোনো প্যাটার্ন আছে। পড়ালেখা হচ্ছে পরিশ্রমের জিনিস, পরিশ্রমের জিনিসের সঙ্গে বারবার পরিশ্রম করতে থাকতে হয়, বুঝছি। সো দ্যাটস ওয়াই যখন যেটা দরকার পড়বে তখন সেইগুলো আমি অবশ্যই অ্যারেঞ্জ করে নিব। আর পাশাপাশি এই কোর্সটা তোমার একটা চ্যাপ্টার শেষ হয়েছে, আস্তে আস্তে গুছিয়ে সামনে আগে ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে? প্র্যাকটিস শিট তোমাকে দিয়ে দিলাম। ওই একটা কথা আছে না, মূল বইয়ের বিকল্প কোনো কিছু হইতে পারে না। এবং এই প্র্যাকটিস শিট ইউজ করতে করতে পোলাপানের অবস্থা হয়ে যাচ্ছে মূল বইয়ের খবর নাই, এই প্র্যাকটিস শিট নিয়ে পড়ে থাকে। ওয়ারএস প্র্যাকটিস শিট কি আমি জানি যে এই প্র্যাকটিস শিটগুলো যে তোমাদেরকে দেওয়া হয় প্রত্যেকটা হচ্ছে বিভিন্ন বই থেকে অঙ্ক নিয়ে ওইখানে একাত্রে করে দিয়ে রাখছে। তো ওইটা দেখা সবাই মনে করে এটাই বাইবেল, তো দেখা যায় বইয়ের সঙ্গে সম্পর্ক নেই, প্র্যাকটিস শিট নিয়ে পড়ে আছে। এটা খুবই খারাপ একটা প্র্যাকটিস শিটটা তোমার দরকার হতে পারে যখন তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট করতেছো, বাট একাডেমিকে প্র্যাকটিস শিটের দরকার নাই। একাডেমিকে প্র্যাকটিস শিট করতে যায় সবাই মূল বই থেকে সরে যায়, আর মূল বই থেকে সরে গেলে সর্বনাশ। সর্বনাশ মানে ভরাডুবি, ঠিক আছে? ঠিক আছে, আমি যদি সেই অঙ্কগুলো তোমাকে প্র্যাকটিস শিটে দিতাম, সেই অঙ্কগুলো যদি আমি নিজে প্র্যাকটিস শিট না বানায় স্লাইড বানায় করায় দিই, সেটা কি খারাপ হবে? সেটা আরো ভালো হবে না? আচ্ছা, ফাইন। আচ্ছা, এক্স্যাক্টলি, এই সেলিনা আক্তার বুঝতে পারছো। ওকে, কোনো প্যারা নাই। আজকে ক্লাস, থ্যাংক ইউ পুষ্পি, ফাইন। এইচএসসি লাইফে আপনি বায়োলজি কিভাবে পড়তেন? তাহমিদ খান জিজ্ঞাসা করছো। এটা ভালো কোশ্চেন করছো যে বায়োলজি কেমনে পড়তাম এটা জানতে চাইছো, কারণ এটা একটা কোশ্চেন থাকার কথা তোমাদের এই হচ্ছে গিয়ে সময়ে এরকম একটা কোশ্চেন তোমাদের থাকার কথা, ঠিক আছে? ফাইন, তো সেটাই আমি আসলে আনসার দিচ্ছি।
ওকে, ব্যাপারটা হচ্ছে বায়োলজি আমি আসলে খুব একটা বেশি পড়তাম না, ফার্স্ট ইয়ারে বায়োলজি পড়তে পারিনি। ফার্স্ট ইয়ারে বায়োলজি আমি একদমই পড়তে পারি নাই। তো ফার্স্ট ইয়ারে আমি যেটা করছি, ফার্স্ট ইয়ারে হচ্ছে গিয়ে তোমার পড়া উচিত, আমি যেটা করছি সেইটাই যে আদর্শ সেটা কখনো না, তাই না? আরো বেটার সলিউশন থাকতে পারে। তো আমার ক্ষেত্রে বায়োলজিটা একটা প্যারা হয়ে গেছিল। আই স্টিল রিমেম্বার বায়োলজি ফার্স্ট পেপারটা ফার্স্ট ইয়ারের 6 মাস, ফার্স্ট ইয়ারের 6 মাস আমি বায়োলজির সঙ্গে কোপ আপ করতে পারি নাই। আই হ্যাভ অলমোস্ট ফরগট ইট, যে এটা আমি ভুলে গেছি। আমি জাস্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলাই পড়তেছিলাম। তো লাস্টে যেটা হচ্ছে 6 মাস পরে যায় যখন সেন্টাপনের টাইম আসে, তখন আমি বুঝতে পারি বায়োলজি না পড়লে পরীক্ষায় কি করব। সো ওই পয়েন্টে আমি প্রায় মাসখানেকের মতো বায়োলজি কিছুটা ঘাটি, এবং সেটাতে আমি খুব আসলে ডিসঅ্যাপয়েন্টেড হই। আমার কাছে মনে হয় এটা দিয়ে আমার আসলে পরীক্ষা ভালো হবে না। তারপরে আই সামহাউ সারভাইভড সেন্টাপন, ভালো রেজাল্টই হয়েছে বায়োলজিতে, এবারে একটা নাম্বার আসছিল আর কি। তো যাই হোক, এরপরে আমি বুঝতে পারি যে এটা ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই তারপর থেকে পড়া শুরু করি, এবং পড়ছিলাম খুব সিলেক্টিভ ওয়েতে। সিলেক্টিভ ওয়েতে বলতে হচ্ছে আমাদের কলেজের যে ম্যাম ছিল তার কাছে পড়ছিলাম, মানে সেই ক্লাস নিয়ে দিচ্ছিল, তো একটু গুছাই জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছিলাম। সো এখন যেটা হয়েছে যে বায়োলজি যখন তোমার টার্গেট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে থাকে তখন ওটা ড্রব্যাক হয়ে যায়। সো এটা ওরকমই থাকবে, বাট ডেফিনেটলি একটা সময় এসে ওইটার উপরে সিরিয়াস হইতে হবেই হবে। সো এটা একদম ছেড়ে দিয়ে বসে থাকো না, কখনো না কখনো সিরিয়াস হইতে হয়, ওইভাবে করে সিরিয়াস হয়ে যাবে, ঠিক আছে? ফাইন, তাহলে চলো আমরা আস্তে আস্তে করে ক্লাসের ভিতরে চলে যাই। সো ওয়েলকাম এভরিওয়ান। আচ্ছা আচ্ছা, তাসফিয়া তাওয়াসুফ বলছে আমাদের কলেজে অন্যান্য চ্যাপ্টারগুলো করাচ্ছে, আর্কাইভে যদি অন্য চ্যাপ্টারের ক্লাসগুলো দিতেন তাহলে ভালো হতো, কলেজে পিছিয়ে যাচ্ছি অনেক। আচ্ছা তাওয়াসুফ, একটা জিনিস একটু বলি যে আর্কাইভে অন্য তোমরা অনেক কিছু চাও, কিন্তু তোমরা ক্লাসে থাকো, তোমরা এমনিতেই উপকৃত হবে। আর্কাইভে আমি যে 2টা চ্যাপ্টার দিছি এর কারণটা কি বলতো? আমার কাছে আর্কাইভের সব চ্যাপ্টার কিন্তু নাই। সো ওই 2টা চ্যাপ্টার আমি কেন দিছি? ওই 2টা চ্যাপ্টার আমি এই কারণে দিছিলাম যে সেটা হচ্ছে আমি শুরু করতেছি নিউটনিয়ান মেকানিক্স দিয়ে, ওই সময় ভেক্টর দিয়ে শুরু করলে আরো পিছিয়ে থাকতাম। সো শুরু করতেছি নিউটনিয়ান মেকানিক্স দিয়ে, তারপর আমি মনে করছি আগের 2টা চ্যাপ্টার আর্কাইভ আকারে দিয়ে দেওয়া দরকার। তো আগের 3টা চ্যাপ্টার আমি আর্কাইভ আকারে তোমাদেরকে দিয়ে রাখছি, যাতে করে এখানে শুরু করতে সমস্যা না হয়। তবে ইনশাল্লাহ এই যে কাজ ক্ষমতা শক্তিতে চলে আসছে, এরপরে ফার্স্ট চ্যাপ্টারই আছে অল্প কতগুলা। সো আমি তো শুরু করছি 1 মাস, আমি তো আই এম নট আ সুপারম্যান, রাইট? যে আমি একদম 1 মাসের মধ্যেই তোমার বই শেষ করে দেবো, সেটা তো সম্ভব না। ডেফিনেটলি আই নিড 5 মান্থস, অ্যাটলিস্ট 4 to 5 মান্থস। সো তো বুঝতেই পারতেছো যে টেনশনের কোনো কারণ নাই, কলেজে অনেকগুলো চ্যাপ্টার পড়াবে, এইভাবে তো অনেক স্টুডেন্ট আছে এখানে, 100-150 কলেজের ছেলেপান এখানে অলরেডি আসছো। বুঝতেছো যে সব কলেজের সিলেবাস মিলায় পড়া ডিফিকাল্ট, বাট এইটা শিওর যে সব কলেজের আগে আমাদের সিলেবাসটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? সো শুরুতে আমরা এই যে একটা চ্যাপ্টার পড়েছি জাস্ট কিছুদিন হয়েছে, ওটা বড় চ্যাপ্টার ছিল, এই যে কাজ ক্ষমতা শক্তি শুরু হয়েছে, দেখবো এটা আর্লি শেষ হয়ে যাবে। এরপর দেখবো যে আমরা নতুন একটা চ্যাপ্টারে ঢুকছি, সেটা এরপরে এগুলো আস্তে আস্তে আর্লি শেষ হতে শুরু করবে। বড় চ্যাপ্টার আছে মোট তোমার ধরলে 3টা, এই যে এইটা একটা, 4টা, এইটা একটা, তারপরে হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স একটা ছিল, তারপরে হচ্ছে স্থিরতড়িৎ, আর তারপরে হচ্ছে গিয়া তোমার তাপগতিবিদ্যা, তারপর চলতড়িৎ, আর হচ্ছে গিয়ে নিউটনিয়ান মেকানিক্স। এই 4টা হচ্ছে বড় চ্যাপ্টার। হ্যাঁ, সো এই 4টা পড়তে আমাদের হয়তো 8টা ক্লাসের মতো লাগবে, 8-9টার মতো লাগবে, 8টাই লাগবে। আর বাকিগুলো পড়তে আমাদের 6টা করে ক্লাস লাগবে, দেখবা তুমি 6-7টা করে ক্লাস লাগবে। তো দেখবা যে খুব দ্রুততম টাইমে কলেজের বহু আগে শেষ হয়ে গেছে। তখন কিন্তু আমি এটা বলবো যে তোমার কলেজ কেন এখনো শেষ করতে পারে নাই, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এটা কি এই মান্থের মধ্যে শেষ হবে? আজকে তোমার এই মান্থের মধ্যে হয়ে যাবে আর কি। এটা এই ঈদের আগে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টারটা শেষ হয়ে ঈদ তো চলে আসতেছে প্রায়, এরপরে আরেকটা চ্যাপ্টারের অর্ধেকের বেশি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে চলো আর কথা না পারে ক্লাস শুরু করি, তাই না? ক্লাস শুরু করি, শেষ যদি করতে হয় তাহলে তো ক্লাস শুরু করতে হবে। এবার সবাই মনোযোগ দাও, সবাই মনোযোগ দিলেই তুমি দেখবা যে ক্লাসটা দুর্দান্ত শেষ হতে থাকবে, ঠিক আছে? আসো লেটস স্টার্ট, অনেক কথা হয়েছে। ফাইন, আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ারের 2 নাম্বার ক্লাসটা করব। তো গতদিন আমরা যেখান থেকে পড়েছিলাম ওর পর থেকে শুরু করব, সেটা হচ্ছে পরিবর্তনশীল বল। আমরা গতদিন পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, এই জিনিসটা হচ্ছে গিয়া পড়েছিলাম। এবং পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের আমরা সূত্র দেখেছিলাম। কৃত কাজ W = ইন্টিগ্রেশন
এফ ডট ডিএস, এবং আমরা দেখেছিলাম যে সরণটা হচ্ছে ইনিশিয়াল সরণ থেকে ফাইনাল সরণের মাঝে এটাকে ইন্টিগ্রেট করলে আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজটা কত সেটা বের করে ফেলতে পারি। হ্যাঁ, এই পর্যায়ে আমরা অনেকগুলো পরিবর্তনশীল বল সম্পর্কে জানবো, বেশ কতগুলো পরিবর্তনশীল বল সম্পর্কে আমরা এখন জানবো। ওকে ফাইন, তাহলে এর ভিতরে একটা পরিবর্তনশীল বল হচ্ছে গিয়ে তোমার স্থিতিস্থাপক বল বা স্প্রিং বল। স্থিতিস্থাপক বল, স্থিতিস্থাপক বল, বা এটাকে আমরা আরেকটা নামে রাখি, সেটা হচ্ছে স্প্রিং বল। হ্যাঁ, স্প্রিং বল একটা পরিবর্তনশীল বল। তাহলে চলো এটা সম্পর্কে আমরা একটু জানি। সো এটা এমনিতেও এই সম্পর্কে ডিটেলস আলোচনা আছে আমাদের সরল সন্নিহিত স্পন্দন বা পর্যায়বৃত্ত গতিতে, বাট এখনো আমরা এটা বুঝতে পারবো সবাই। হ্যাঁ, এবং এই বল একটা পরিবর্তনশীল বল। এখন যে বলগুলো সম্পর্কে আমরা জানবো সেগুলো সব পরিবর্তনশীল বল। লেটস সে, দেখো লেটস সে এইখানে একটা স্প্রিং আছে, এটা একটা স্প্রিং। হ্যাঁ, এটা শিথিল অবস্থায় আছে। ওকে, এটা হচ্ছে শিথিল অবস্থায় আছে। এখন এটাকে যখন টানবো তখন খেয়াল করে দেখো, এটাকে আমি সামনের দিকে টানতেছি। লেটস সে এইটাকে আমি সামনের দিকে হচ্ছে গিয়া এক্স পরিমাণ টেনে নিয়ে আসলাম। আদি অবস্থা হচ্ছে এক্স আই, এখান থেকে টেনে নিয়ে আসছি এক্স এফ, ফাইনাল অবস্থাটা টেনে নিয়ে গেছি। ওকে, তাহলে এটাকে যখন টেনেছি আমরা সবাই এটা বুঝতে পারছি যে এই জায়গাতে একটা বল অ্যাপ্লাই করছি, যেটাকে আমরা বলি স্প্রিং বল এফ, যেটা হচ্ছে স্থিতিস্থাপক বল বা স্প্রিং বল এফ। এটা দ্বারা আমি টেনে নিয়ে আসছি। ওকে, এখন চিন্তা করে দেখো, এটা যত টানছি তত কি এইটার হচ্ছে গিয়ে দৈর্ঘ্য বাড়ছে না? তত এটার দৈর্ঘ্যটা হচ্ছে গিয়ে এই দিকে বাড়ছে, তাই না? এখন খেয়াল করো তো, স্প্রিং কেমন হয়? স্প্রিংকে যত টানা হয় তত কি এটা শক্ত লাগে না? প্রথমে মনে হয় লুজ, একটা রবারের মতো চিন্তা করো, প্রথমে মনে হয় লুজ, বাট যখন একটু লম্বা করি তখন মনে হয় শক্ত হয়ে গেছে। আর একটু লম্বা করতে গেলে আরো শক্ত হয়ে যায়। দ্যাট মিনস তুমি বুঝতে পারতেছো, বা তোমরা সবাই বুঝতে পারতেছো যে স্প্রিং এর ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে গিয়ে যে স্প্রিং যত লম্বা হয়, যত লম্বা হয় মানে এক্স যত বাড়ে তত এটার উপরে বেশি বল লাগে, টাইনা লম্বা করতে বেশি বল লাগে। তার মানে আমরা এখান থেকে এই কথাটা বলতে পারবো, এই স্প্রিং এর যে স্থিতিস্থাপক বল স্প্রিং এর এই দৈর্ঘ্য বৃদ্ধির সমানুপাতিক। কোয়াইট কমন সেন্স, যত এটা লম্বা হয় তত এটা টানতে কষ্ট হয়। ওকে ফাইন, যত এটা লম্বা হয় তত এটা টানতে কষ্ট হয়। বাঁধুন, আচ্ছা ফাইন, যত লম্বা হবে তত এটা টানতে কষ্ট হবে। তাহলে দেখো যে এইখান থেকে দেখো যে আমি এটা লিখতে পারবো, যে বুঝতে পারতেছো যে এই জায়গা দিয়ে এটা লেখা যাবে যে এটাকে যদি একটা ইকুয়েশন বানাতে চাই, f ইকুয়ালস টু আমরা লিখতে পারবো kx। এটা একটা ধ্রুবক, এই কেটা হচ্ছে ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। তাহলে দেখো আমরা কিন্তু স্থিতিস্থাপক বল সম্পর্কে জানতে পারছি। এই যে এইখানে যে f দেখতে পাচ্ছ, fটা হচ্ছে স্থিতিস্থাপক বল বা স্প্রিং বল। স্থিতিস্থাপক বল, এটা হচ্ছে স্থিতিস্থাপক বল। আর এই যে x হচ্ছে গিয়া কতটুকু লম্বা করছে সেটা। হ্যাঁ, দৈর্ঘ্যের পরিবর্তন, কতটুকু লম্বা করছি অথবা কতটুকু সংকুচিত করছি, একই কথা হয়। আর এই যে কেটা যে দেখতেছো, এই কেটাকে বলা হয় স্প্রিং ধ্রুবক বা স্থিতিস্থাপক ধ্রুবক। এটা দুইটার নাম, একটা হচ্ছে বল ধ্রুবক, এটাকে বলা হয় বল ধ্রুবক, ফোর্স কনস্ট্যান্ট। আর একটা নাম আছে যেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, একই কথা। হ্যাঁ ফাইন, ওকে। এটা একক কি হবে? এটা এককটাও কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারি, কে ইকুয়ালস টু কিন্তু এফ বাই এক্স। খেয়াল করে দেখো, কে ইকুয়ালস টু এফ বাই এক্স। তাহলে এফ এর একক হচ্ছে নিউটন আর এক্স এর একক মিটার। দ্যাট মিনস আমরা বুঝতেছি এর একক হচ্ছে নিউটন মিটার। এটা সংজ্ঞা হচ্ছে 1
একটা স্প্রিংকে 1 মিটার লম্বা করতে যতটুকু বল দিতে হয়, কোন স্প্রিংকে 1 মিটার লম্বা করতে যতটুকু বল দিতে হয়, এটা সংজ্ঞাটা এখানে লিখে রাখতেছি। স্প্রিং 1 মিটার দৈর্ঘ্য পরিবর্তন করতে যতটুকু বল লাগে, একটা স্প্রিং এর 1 মিটার দৈর্ঘ্য পরিবর্তন করতে যতটুকু বল লাগে সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে, এই বাঁধন আমি ক্লাস নিচ্ছি। কই ওই যে তোমার কি আসছিল দেখো। আচ্ছা, স্প্রিং 1 মিটার দৈর্ঘ্য পরিবর্তন করতে যতটুকু বল লাগে, হ্যাঁ, সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি স্প্রিং ধ্রুবক। এবং স্প্রিং ধ্রুবক কেমনে বের করে সেটা হচ্ছে গিয়ে সবাই আমরা দেখতে পাইছি, ঠিক আছে, ফাইন। তাহলে দেখো এই যে বলটা, এই বলটা একটা কিন্তু পরিবর্তনশীল বল, এই যে বলটা এটা একটা পরিবর্তনশীল বল, ঠিক আছে। তাহলে আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি F equals to kx, F equals to kx, F equals to kx। তাহলে দেখো এটা যে পরিবর্তনশীল বল এটা তো সহজেই বোঝা গেল। কেমনে বোঝা গেল? দেখো এই বল F k এর উপরে ডিপেন্ড করতেছে, তার মানে আমরা দেখতেছি কে তো সরণ, যত সরণ হয়, যত সামনে যায় তত হচ্ছে বলটা পরিবর্তন হয়, বলটা বৃদ্ধি পাচ্ছে। ওকে, তাহলে এখন এই যে আমরা ইনিশিয়াল অবস্থান থেকে ফাইনাল অবস্থান পর্যন্ত এটাকে টেনে আনছি, তাহলে এইখানে কি কিছু একটা কাজ করেছি না? ডেফিনেটলি এখানে কিছু একটা কাজ করেছি। তাহলে এই কাজটা কত? চলো আমরা এই কাজটা বের করি। তাহলে এই কাজটা বের করা কোয়াইট সিম্পল। কিভাবে? আমরা জানি পরিবর্তনশীল বল দ্বারা কি কাজ, ইন্টিগ্রেশন এফ। দেখো এখানে বলও যেদিকে দিচ্ছি সরণও সেই দিকে হচ্ছে। আমরা দেখেছি এফ ডট ডিএস, আর এখানে হচ্ছে ডিএক্স। কেন ডিএক্স? কারণ এখানে সরণটাকে আমরা এক্স ধরেছি, দ্যাটস ওয়াই এফ ডট ডিএস মানে সরণ, এখানে তো সরণটাকে আমরা এক্স ধরেছি, দ্যাটস ওয়াই ডট। আমরা দেখতে হবে ইনিশিয়াল বিন্দু থেকে ফাইনাল বিন্দু, তাই না? আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো এই যে ডট নিছি, তার মানে এদের মধ্যে কোণ নিতে হবে। তাহলে এখান থেকে এভাবে লিখতে পারতাম, ইন্টিগ্রেশন ইনিশিয়াল থেকে ফাইনালের মাঝে এফ ডিএক্স কস কিন্তু 0 ডিগ্রি। কেন 0 ডিগ্রি? দেখো সরণটা যেদিকে বলটাও সেই দিকে, মাঝের কোণ 0। তাহলে cos 0 না লিখলেও চলে, আমরা জানি cos 0 = 1 গেল চলে। এইবার আমরা এই জায়গাটাতে f এর ভ্যালু বসায় দিতে পারি, এবং f এর ভ্যালু যদি আমরা এই জায়গাটাতে বসায় দেই, f = কত? kx। তাহলে এখানে আমরা বসায় দিতে পারবো f = kx, সঙ্গে আছে dx, ইন্টিগ্রেশনটা হচ্ছে ইনিশিয়াল থেকে ফাইনালের মাঝে। এবার দেখো ইন্টিগ্রেশন করার সময় কে তো ধ্রুবক বেরোয় আসবে, কে যদি বেরোয় আসে তাহলে থাকে হচ্ছে গিয়া, কে যদি বেরোয় আসে তাহলে থাকছে হচ্ছে গিয়া x, তাহলে x dx ইনিশিয়াল থেকে ফাইনাল। তাহলে এবার এটা বুঝতেছো, x কে ইন্টিগ্রেট করলে কত হয়? x²/2, x কে ইন্টিগ্রেট করলে x²/2 মানে k x²/2। লোয়ার লিমিট হচ্ছে xi, আপার লিমিট হচ্ছে xf। এবার কি করবো? প্রথমে xf বসাবো, পরে xi বসাবো, তাহলে আমরা ফাইনাল সূত্র পাবো। ওই পরের লাইনটা এখানে লিখতেছি। তাহলে w = দেখো হাফ আছে, ওই হাফটা বের হয়ে আসবে, হাফ k। তাহলে প্রথমে বসছে xf² মাইনাস xi²। ওকে, ফাইন। তাহলে এইটাই হচ্ছে গিয়ে আমাদের ফাইনাল ফর্মুলা। তাহলে এইটা আমাদেরকে মনে রাখতে হবে, এইটা হচ্ছে গিয়ে আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, ফাইন। তাহলে দেখো এই কে তো আমরা চিনি, স্প্রিং ধ্রুবক, এটা দেওয়া থাকবে। একটা স্প্রিং যত শক্ত তার কে তত বেশি হয়। এখানে xi এবং xf কি এইটা একটু আমরা জেনে নিই। xi, হ্যাঁ, xi হচ্ছে গিয়া প্রাথমিক অবস্থায় তার দৈর্ঘ্য কত ছিল, এই জায়গাটা, এই যে xi প্রাথমিক অবস্থায়, মানে প্রথমে স্প্রিংটা প্রথমে কতটুকু দৈর্ঘ্যের ছিল বা কতটুকু দৈর্ঘ্য লম্বা করা হয়েছিল। হতে পারে না আগের থেকে 2 মিটার লম্বা, তারপরে আরো 5 মিটার লম্বা করছে, এরকম। হ্যাঁ, আচ্ছা,
প্রাথমিক অবস্থায় সাম্যাবস্থা হতে দূরত্ব, প্রাথমিক অবস্থায় সাম্যাবস্থা হতে দূরত্ব। এরপর এটা হচ্ছে শেষে, তাই না? শেষ অবস্থায় শেষে সাম্যাবস্থা হতে দূরত্ব। একটা অঙ্ক করলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। শেষে সাম্যাবস্থা হতে দূরত্ব, ঠিক আছে? তাহলে আমরা এই সূত্র তো সবাই নিশ্চয়ই জানতে পারছি। এবার আসো আমরা একটা অঙ্ক করি। এই প্রমাণ সবার বুঝে ফেলার কথা, এই প্রমাণ ডেফিনেটলি সবাই আমরা বুঝে নিয়েছি, ঠিক আছে? ফাইন, এবার আসো, সবাই প্রমাণ দেখছি, এবার আসো আমরা একটা অঙ্ক করি। ওকে, এই অঙ্কে যেটা বলছে সেটা হচ্ছে 500 নিউটন মিটার ধ্রুবকের স্প্রিংকে 500 নিউটন মিটার ধ্রুবকের স্প্রিংকে সাম্যাবস্থা হতে 2 মিটার দূরত্ব থেকে 4 মিটার দূরত্বে নিলে কৃত কাজ কত? ওকে, তাহলে বুঝতেই পারতেছো আমরা স্টেটমেন্টটা সবাই দেখতে পাচ্ছি, তাই না? স্প্রিং দিয়ে কৃত কাজ। সো স্প্রিং এর ক্ষেত্রে কৃত কাজের আমাদের এইটা সবার জানা আছে। স্প্রিং দিয়ে কৃত কাজের ক্ষেত্রে আমাদের এটা সবার জানা আছে যে একটু আগেই দেখলাম W = হাফ কে xf স্কয়ার মাইনাস xi স্কয়ার। ওকে, ফাইন। এইবার ডেটা বসানোর সময় অনেকেই ভুল করবে। ডেটা যখন বসাবা তখন অনেকেই এখানে বেসিক্যালি ভুল করবে। দেখো আমরা যে দূরত্ব দুটা দেখছি, এই দুইটা দূরত্বই কিন্তু সাম্যাবস্থা হতে দূরত্ব। খেয়াল করছো যে দুইটা দূরত্বই সাম্যাবস্থা হতে দূরত্ব। সাম্যাবস্থা মানে প্রথমে যে অবস্থানে ছিল। ওকে, ফাইন। তার মানে যদি এই রকম হয় স্ট্রাকচারটা, লেটস সে এটা একটা স্প্রিং, এই স্প্রিং কনস্ট্যান্ট 500 নিউটন পার মিটার। ওকে, আচ্ছা, এখন এটা এই অবস্থানে আছে, এইটা হচ্ছে তার সাম্যাবস্থা, এটা হচ্ছে সাম্যাবস্থা। এখন প্রথমে বলছে স্প্রিংকে 2 মিটার থেকে, আগের থেকেই সে 2 মিটার দূরত্বে ছিল, সাম্যাবস্থা থেকে আগেই সে 2 মিটার দূরত্বে ছিল, ওখান থেকে 4 মিটারে নিতে কৃত কাজ কত? তার মানে বুঝতেছো এই যে সাম্যাবস্থা, এইখানে কিন্তু তার x ছিল 0, মানে ব্যাপারটা এরকম। এইটাই হচ্ছে আমাদের সাম্যাবস্থা। দেখো এটা হচ্ছে সাম্য, হ্যাঁ। তো এইখানে সরণ 0, এইখানে সরণ ধরলে এইখানে সরণ 0, বাট আমরা যে স্প্রিং সরানো শুরু করছি, সরানোর আগেই স্প্রিংটা সাম্যাবস্থা থেকে একটা দূরত্বে ছিল। স্প্রিংটা প্রথমেই এই দূরত্বে ছিল, এই যে এখানটাতে ছিল, এই যে এখানটাতে যখন ছিল তখন এটা হচ্ছে ইনিশিয়াল অবস্থা, তখন সে 2 মিটার দূরত্বে আছে, মানে এইখান থেকে সে অলরেডি 2 মিটার দূরে অবস্থান করতেছে। এই জায়গা থেকে আমরা টানা শুরু করছি, এই জায়গা থেকে আমরা তাকে টান বল F দিলাম। এই টান বল F যখন এই জায়গা থেকে দিলাম, তখন সেটা আরো একটু সামনে গেল এবং তখন সেটা সামনে গিয়ে এইখানটাতে আসলো, এইখানটাতে আসলো, এবং এইখানে যখন আসছে এইটা হচ্ছে তার ফাইনাল অবস্থা xf। এবং এখানে বলা আছে সাম্যাবস্থা হতে 2 মিটার দূরত্ব থেকে 4 মিটার দূরত্বে নিলে, সাম্যাবস্থা থেকে 2 মিটার দূরত্বে ছিল, এখান থেকে আমরা আরো কত নিছি, এখান থেকে আরো 4 মিটার দূরে আমি নিয়ে আসছি। আরো 4 মিটার দূরে যদি নিয়ে আসি তাহলে বলতো এইখানে ভ্যালুটা কত হবে? সাম্যাবস্থা থেকে এই জায়গার ভ্যালুটা হবে 6 মিটার। সবাই নিশ্চয়ই বুঝতেছো, সে অলরেডি সাম্যাবস্থা থেকে 2 মিটার দূরে ছিল, এখানে তাকে আরো 4 মিটার দূরে নিছি। তার মানে সাম্যাবস্থা থেকে মোট কত দূরে চলে গেছে? 6 মিটার।
তাহলে নিশ্চয়ই সবাই বুঝতে পারছো যে আমরা জাস্ট এই দ্বিতীয় রেখাটা থেকে তৃতীয় রেখাটা পর্যন্ত নিছি, আর প্রথম রেখাটা সাম্যাবস্থা। তাহলে 2 থেকে 3 নিতে কি তো কাজ ডাব্লিউ বের করতেছি। তাহলে ইনিশিয়ালি সে ছিল 2 মিটার দূরত্বে, ফাইনালি সে এখন আছে 6 মিটার দূরত্বে। তো এদের মাঝে ডাব্লিউ বা কৃত কাজ কত এটা আমরা বের করব। ফাইন, এই যে সূত্র, এই সূত্রে ডেটা বসাই দিলেই আমাদের অঙ্কের আনসার চলে আসবে। ডাব্লিউ ইকুয়ালস টু হাফ কে এর ভ্যালু আমরা দেখতেছি 500 এক্সএফ, ফাইনাল হচ্ছে 6, 6 স্কয়ার মাইনাস আসছে হচ্ছে 2 থেকে 2 এর স্কয়ার। ওকে, আচ্ছা এটা করলে আসবে হচ্ছে 8000, ডাব্লিউ এর ভ্যালু আসবে হচ্ছে 8000। এটাই হচ্ছে স্প্রিং দ্বারা কৃত কাজ এই ক্ষেত্রে। হোপফুলি সবাই এটা আমরা বুঝতে পারছি। ওকে, আচ্ছা ফাইন, 8000 জুল। ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড, সবাই এটা বুঝতে পারছো। আচ্ছা, এখানে একটা স্পেশাল কেস, সাম্যাবস্থা থেকে টানা শুরু করলে কি হবে? সাম্যাবস্থা থেকে টানলে, সাম্যাবস্থা থেকেই প্রসারিত করলে, সাম্যাবস্থা হতে প্রসারিত করলে, সাম্যাবস্থা থেকে যদি আমরা প্রসারিত করি, যে আমরা এই টানাটানি শুরুই করছি সাম্যাবস্থা থেকে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা দেখতে কিরকম হয়ে যাবে? সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা হয়ে যাবে হচ্ছে হাফ কে এক্স স্কয়ার। সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা হয়ে যাবে হাফ কে এক্স স্কয়ার। তখন এই এক্স এর পরিচয় হচ্ছে গিয়ে যতটুকু লম্বা করছি, যতটুকু লম্বা করলাম, যতটুকু লম্বা করলাম, যতটুকু আমরা লম্বা করছি সেটা। ওকে, কারণ কি সেটা নিশ্চয়ই ব্যাখ্যার অপেক্ষা রাখে না, সবাই বুঝে ফেলছে অলরেডি। এই সাম্যাবস্থা থেকেই লম্বা করছি, এটাই সাম্যাবস্থা। এটাই যদি সাম্যাবস্থা হয় তাহলে ইনিশিয়াল অবস্থায় তো তার সরণ কত? 0। ফাইন, তো এখান থেকে লম্বা করে এখানে আনছি লেটস সে, তাহলে ফাইনাল সরণটা কত হবে? যদি আমি x মিটার লম্বা করি, যদি x মিটার লম্বা করি তাহলে ফাইনাল সরণটাও x, নিশ্চয়ই সবাই বুঝতেছো। তাহলে এখানে এটা বসে যাবে 0, আর ফাইনাল সরণটা যতটুকু লম্বা করছি x, তাই না? যতটুকু লম্বা করছি ওইটাই x। এটা বসাই দিলে হাফ কে এক্স স্কয়ার চলে আসছে। এই যে ডাব্লিউ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কয়ার, সাম্যাবস্থা থেকে প্রসারিত করলে। ঠিক আছে, তো সবাই এগুলো বুঝে ফেলছে। তাহলে চলো স্প্রিং এর আরেকটা অঙ্ক একটু দেখি। হ্যাঁ, স্প্রিং এর আরো একটা অঙ্ক আমরা দেখে ফেলি, সুন্দর একটা অঙ্ক। দেখো, লেটস সে এই অঙ্কটা এরকম, এইখানে একটা স্প্রিং আছে, এইখানে একটা স্প্রিং আছে, এই স্প্রিংটা এভাবে করে আনুভূমিক তলের উপরে আছে, এবং এই স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট বলা আছে। এটার স্প্রিং কনস্ট্যান্ট 400 নিউটন পার মিটার। ওকে ফাইন, তাহলে এই স্প্রিং এর পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায়, স্প্রিং এর পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায়, মানে বেসিক্যালি এই জায়গাতে একটা পাথর আছে। হ্যাঁ, এবং এই পাথরটার ভর বলা আছে, এই পাথরটার ভর হচ্ছে গিয়ে 6 কেজি। এই পাথরটার ভর 6 কেজি। এখন এটা ছেড়ে দিলাম, ছেড়ে দিলে এটা সে কি স্প্রিং এর উপরে পড়বে? তাহলে কি স্প্রিংটা দেবে যাবে, এটা এসে এটার উপরে ভার দিবে, এটা চেপে যাবে বা দেবে যাবে। সো কোশ্চেনটা হচ্ছে স্প্রিংটি কতটুকু দেবে যাবে, স্প্রিংটি কতটুকু দেবে যাবে, স্প্রিংটি কতটুকু দেবে যাবে। এই যে এর উপরে পাথরটা এসে পড়বে, এরপরে স্প্রিংটা কতটুকু দেবে যাবে, মানে কতটুকু চেপে যাবে, এটা আমরা বের করতে চাই। ঠিক আছে, ফাইন। হোপফুলি এতটুকু আমরা সবাই বুঝে ফেলছি, তাই না? স্টেটমেন্ট এতটুকু আমরা সবাই বুঝে ফেললাম। এবার আসো এটা আমরা সলভ করি। এইবার আমরা এটা সলভ করি।
এক্সএফটা কেমনে 6 হয় তন্ময় আহমেদ বলছিল এখানে এক্সএফটা কেমনে 6 হয় তন্ময় একটু খেয়াল করে দেখো যে এইটা আগেই ছিল 2 মিটার দূরত্বে এটারে আরো 4 মিটার লম্বা করছি দ্যাটস ওয়াই এইখান থেকে 4 মিটার লম্বা করছি তাহলে 2 + 4 তাহলে সাম্যাবস্থা থেকে আছে মোট 6 সাম্যাবস্থা হতে 2 মিটার দূরত্ব থেকে 4 মিটার দূরত্ব নিচ্ছে এই 4 মিটার সাম্যাবস্থা থেকে না সাম্যাবস্থা থেকে প্রথমে 2 মিটার দূরত্ব ছিল এরপরে কে আরো 4 মিটার দূরে নিছি দ্যাট মিন্স সাম্যাবস্থা থেকে 6 মিটার দূরে চলে গেছে বিষয় বুঝতে পারছো চেপটে যাবে হ্যাঁ হ্যাঁ সেটাই ফাইন আচ্ছা দেখো সো এটা যখন এটার উপরে এসে পড়বে ঘটনাটা কি হবে স্প্রিংটা সংকুচিত হয়ে যাবে তাহলে বুঝতেছ স্প্রিংটা লেফটে সংকুচিত হয়ে এই জায়গায় চলে আসলো কম্প্রেস হয়ে গেছে তাই না সংকুচিত হয়ে গেছে এরকম হয়ে গেছে স্প্রিংটা তাহলে এই যে উপরের হলুদ কালারের পাথরটা আছে ওইটা তো এইখানে এসে পড়ে এটাকে চাপাই দিছে তাই না এটা উপর থেকে এখানে এসে পড়ে এটাকে চাপাই দিচ্ছে তো আমাদের বের করতে হবে কতটুকু চেপে গেছে তো এটা তো বুঝতে পারতেছো যে প্রথমে তো এই অবস্থানে ছিল স্প্রিংটা ও এসে পড়ার জন্য এইটা এখানে চলে আসছে তাই না এটা এখানে ছিল ও এসে এটার উপর পড়ছে এটা এখানে চলে আসছে তাহলে দেখেই বুঝতে পারতেছি এই যে অংশটা এতটুকু চেপে গেছে এটাকে আমরা বের করতে হবে এক্স এতটুকু চেপে গেছে তাই না আগে এই অবস্থানে ছিল এখন এই অবস্থানে আসছে এবার দেখো বাই দ্য ওয়ে এখানে এই ভ্যালুটাও দেওয়া ছিল যেটা আমি উল্লেখ করিনি বাট এটা দেওয়া ছিল সেটা হচ্ছে এই বস্তুটা কতটুকু উপর থেকে পড়ছে এটা দেওয়া ছিল এটার ভ্যালু 8 এইটা হচ্ছে 5 মিটার উচ্চতা থেকে পড়ছে এটা দেওয়া আছে এটা 5 মিটার উচ্চতা থেকে পড়ছে এটা দেওয়া আছে ওকে ফাইন এখন আমরা এটা সবাই বুঝতে পারি সেটা হচ্ছে এই অবস্থানের মোট শক্তি এই উপরের অবস্থানের মোট শক্তি আর এই যে অবস্থানটা আছে এখানের মোট শক্তি দুটো কি সমান হবে তাই না এই উপরের অবস্থানের মোট শক্তি এবং এখানে মোট শক্তি সমান হবে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো উপর থেকে যখন পড়ছে তখন বেসিক্যালি জিনিসটা কতটুকু উপর থেকে পড়ছে দেখো h + x উপর থেকে কিন্তু পড়ছে দেখো এই অবস্থানটা কিন্তু x নিচে তাই না তাহলে এই পাথরটা কতটুকু উপর থেকে পড়ছে এইটুকু তো h সঙ্গে এইটুকু x দ্যাট মিন্স h + x উচ্চতা থেকে বস্তুটা পড়ছে তাহলে h + x উচ্চতা থেকে যদি বস্তুটা পড়ে সেক্ষেত্রে আমরা বুঝতেছি এই অবস্থানে বস্তুটার বিভব ছিল mg h + x mg h + x এটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছি তাই না কজ খেয়াল করে দেখো এইটা তো অলরেডি এটার পৃষ্ঠ থেকে ছিল হচ্ছে গিয়া তোমার এটার পৃষ্ঠ থেকে এটা ছিল হচ্ছে গিয়া তোমার 5 মিটার উচ্চতায় এটা এটার উপর পড়ার পর এটা চেপে গেছে সেটা হচ্ছে x তাহলে মোট কতটুকু উচ্চতা থেকে পড়ছে mg h + x mg h + x ওকে ফাইন নিশ্চয়ই সবাই এতটুকু বুঝে ফেলছি ওকে দেখতেছো এটা এই উচ্চতা ছিল এটা এসে এটার উপরে পড়াতে চেপে গেছে তাহলে মোট কতটুকু পড়ছে h + x এটা ছিল h আর এটা হচ্ছে x এতটুকু উপর থেকে পড়ছে তাহলে এই জায়গাতে মোট শক্তি হচ্ছে mg h + x ওকে গেল এটা এরপর এইটা যখন এইখান থেকে এখানে আসছে দেখো স্প্রিংটা কি x পরিমাণ চেপে গেছে না তাহলে এই জায়গাতে মোট শক্তি কি স্প্রিং সংকুচিত করতে কি তো কাজটা শক্তি তাহলে কে স্প্রিং ধ্রুবকের স্প্রিংকে x পরিমাণ সংকুচিত করলে কি তো কাজ হাফ কে x² সবাই নিশ্চয়ই বুঝছো কে x স্প্রিং ধ্রুবকের একটা স্প্রিংকে সংকুচিত করলে কি তো কাজ হচ্ছে হাফ কে x²। তাহলে দেখো উপরে এতটুকু শক্তি ছিল পড়ার কারণে এই শক্তিটাই তো কাজে পরিণত হয়েছে হোপফুলি সবাই এটা বুঝতে পারছি সবাই ডেফিনেটলি এটা বুঝতে পারছি আমি আরেকবার বলে দিচ্ছি যে দেখো যেটা উপর থেকে পড়ছে কতটুকু উপর থেকে পড়ছে h + x এই যে লেফটে এটা হচ্ছে স্প্রিং এইখান থেকে উচ্চতা হচ্ছে h এইটা পড়ে ওর সঙ্গে আরো x গেথে গেছে না তার মানে আমরা বুঝতে পারতেছি যে mg h + x এটা হচ্ছে মোট উচ্চতা mg h + x এখান থেকে পড়ছে দ্যাটস ওয়াই বিভব কত ছিল mg h + x আর যখন এটার উপরে পড়ছে স্প্রিংটা সংকুচিত হয়ে গেছে x পরিমাণ তাহলে হাফ কে x² এতটুকু কাজ হইছে কারণ এটা তো সাম্যাবস্থা থেকে দেখো এটা তো ছিল স্প্রিং এর সাম্যাবস্থা থেকে x পরিমাণ দাবছে তার মানে এইখানে শক্তি আর এখানে শক্তি সমান আমরা লিখতে পারবো e1 = e2 e1 = e2 তাহলে এখান থেকে লেখা যাবে mg h + x ইকুয়ালস হচ্ছে হাফ কে x²। এবার ডেটা বসালে অঙ্কটা শেষ m এর ভ্যালু কয় কেজি 6 কেজি g এর ভ্যালু আমরা সবাই জানি 9.8 h এর ভ্যালু কতটুকু উপর থেকে পড়ছে 5 মিটার উপর থেকে পড়ছে আমাদের x বের করতে হবে k এর ভ্যালু অঙ্কে বলা আছে 400 * x²। নিশ্চয়ই দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কি আমাদের এই সমীকরণটা
এবার খেয়াল করে দেখো এখানে একটাই আননোন আছে, এখানে একটাই আননোন আছে, সেটা হচ্ছে গিয়া এক্স। এটাকে সলভ দিলে এক্স এর যে ভ্যালু আসবে, যে পজিটিভ ভ্যালু আসবে, সেটা হচ্ছে আমাদের আনসার। এক্স এর যে পজিটিভ ভ্যালু আসবে সেটাই হবে আমাদের আনসার। নিশ্চয়ই বুঝছো, এক্স এর যে প্লাস ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আনসার। এতটুকু এটা দেবে গেছে, ঠিক আছে? হোপফুলি সবাই এটা আমরা বুঝে ফেলছি, তাই না? সবার এটা আমাদের বুঝে ফেলা উচিত। আচ্ছা, 1.36 মিটার আপনার বলছো, 1.36 মিটার। আচ্ছা, বাকি বললে হচ্ছে E2W হইল কেন? আরে কোন বস্তুর ভিতরে সঞ্চিত শক্তি কৃত কাজের সমান, এটা আমরা জানি না? কোন বস্তুর উপরে যতটুকু কাজ করি সংরক্ষণশীল বল দিয়ে কৃত কাজ বস্তুতে সঞ্চিত শক্তির সমান হয়। যেমন আমি মহাকর্ষ বলের বিপরীতে এতটুকু কাজ করলাম, উপরে উঠাইলাম, এটা কি এর ভিতরে শক্তি হিসেবে জমা আছে না? ছেড়ে দিলে ওইটা আবার ফিরে আসে। তাহলে বুঝতেছো, এটা তো আমাদের সবার জানা আছে, এটা হচ্ছে কৃত কাজ, কৃত কাজই সঞ্চিত শক্তি। দ্যাটস ওয়াই। বুঝছি, বুঝতে পারছি, ভেরি গুড। সায়েম, আরে সায়েম ক্লাস করতেছো? আচ্ছা, সায়েমকে তো সায়েমকে তো সবাই ডেফিনেটলি চিনো। সায়েম আমি একত্রে কিন্তু আসলে তোমাদেরকে এই ক্লাসগুলো শুরু হওয়ার সব কাজবাজগুলো করি আর কি, প্ল্যান করি যে কিভাবে কি করতে হবে। সায়েম তোমাদের জন্য ভয়ানক সাপোর্ট দেয়, সায়েম আমাকে নিজেকেও অনেক সাপোর্ট দেয়, তোমাদের জন্য আসলে সায়েম অনেক কাজ করতেছে। তো এই ডেডিকেশনগুলো আমরা কখনো আসলে অনেক সময় দেখি না সামনে থেকে, তাই না? বাট এই যে আমাদের ব্যাচ চলতেছে, বাট এর পেছনে যে কতগুলো মানুষ আসলে সবাই দিচ্ছে, সবাই চিন্তিত থাকতেছে, তো এই জিনিসগুলোই আসলে পোর্ট্রেট হয় যখন ক্লাসের মাধ্যমে আমি সামনে এসে দাঁড়াই হয়তো বা। বাট আমরা কিন্তু বিহাইন্ড দ্য সিনে আমরা প্রত্যেকে আসলে পরিশ্রম করছি তোমাদের জন্য একটা প্রপার সার্ভিস দেওয়ার জন্য। কেন ইমাজিন যে রাত দুপুরে আমরা আলোচনা করি, কালকে রাতে স্যামের সঙ্গে কথা হচ্ছিল, স্যাম বলতেছিল যে ভাই সেহরির পরে তো হচ্ছে কি ওরা সড়ক থাকবে, তো ওই সময় একটা ভিডিও দিয়ে দেন তাহলে ভালো হয়, তাহলে সকাল থেকে পরীক্ষা সবাই জানতে পারবে। তো এই যে ব্যাপারগুলো তোমাদেরকে নিয়ে আমরা কিন্তু অলমোস্ট রোজার দিনে একদম পারফেক্টলি 24 ঘন্টাই কাজ করতেছি, তাই না? তো এই জিনিসগুলোর প্রতিদান তোমাদেরকে দিতে হবে। কিভাবে দিবা? পরিশ্রমের মাধ্যমে। প্রতিদান চাই পরিশ্রমে। তুমি পরিশ্রম করবা, এই ডেলিভারি, এই জিনিসপত্র যে কন্টেন্ট তোমাদেরকে দিচ্ছি সেগুলো তুমি শিখে নিবা, সেইগুলো বারবার চর্চা করবা, এবং তারপরে তোমার ভালো রেজাল্ট আসবে, এবং সেই ভালো রেজাল্টটা প্রতিদান হবে তোমার বাবা মার জন্য, আর আমাদের কাছে প্রতিদান হবে তোমাদের পরিশ্রমটাই। ঠিক আছে, ইনশাআল্লাহ। ফাইন। আজকে আমার ফার্স্ট ক্লাস, আসাদুল ইসলাম, ওয়েলকাম আসাদ। অনেকেই আজকে ফার্স্ট ক্লাস, প্রত্যেক দিনই নতুন নতুন স্টুডেন্ট আমাদের সঙ্গে যুক্ত হয়, তাদেরকে বলবো যেদিন যুক্ত হয়েছে তারপরে যে ক্লাস আছে সেই ক্লাস থেকে করতে শুরু করবা, আর এর আগের ক্লাসগুলা এই ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে রাত্রেবেলা দেখে দেখে শেষ করে ফেলবা। দ্যাটস ইট। ওকে, আবু জাফর বলতে ভাইয়া দোয়া করিয়েন যেন ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ সবার জন্য দোয়া। দোয়া জিনিসটা কি জানো? দোয়া কিন্তু সবসময় হাত পেতেই যে করতে হবে ব্যাপারটা এরকম না। কারো প্রতি ভালো লাগা কাজ করেছে মানে মন থেকে দোয়া কবুল হবে, মন থেকে দোয়া বের হয়ে গেছে, মানে বুঝছো তো? তোমাদের প্রত্যেকের জন্য আমার ভালো লাগা কাজ করে, আমি সমষ্টিগতভাবে কালেকটিভ ভাবে সবার যেন ভালো হয় তার জন্য যখন আমি পড়াচ্ছি, তখন একটা জিনিস পড়াইলাম কি পড়াইলাম না সেইটা আমি নিজে কেমনে জাস্টিফাই করি? আমি জাস্টিফাই করি এভাবে যে আচ্ছা একটা জিনিস আমার খুব টায়ার্ড লাগে, লেটস সে রোজার দিনের কথাই আমি বললাম, রোজার দিনে তো কথা বলতে গেলে একটা সময় গলা শুকিয়ে আসে, টায়ার্ড লাগে। তো ওই মোমেন্টে কখনো এরকম মনে হয় না ঠিক আছে আজকে থাক, কিন্তু ওই মোমেন্টে আমি এই কাজটা করতে পারি না, এই জন্যই তখন আমার বিবেক আমাকে বাধা দেয়, যাচ্ছে আমার নালে থাক, আমি তো জানি অঙ্ক এর পরে কোনটা আছে, এটা পরে এক সময় করবো, না করলে না করবো। বাট এই অঙ্কটা যদি তোমাদের কাছে না যায় তাহলে তুমি তো নাও জানতে পারো। যদি এই অঙ্কটা পরীক্ষায় এসে যায় তারপরে যদি তুমি না পারো, এই চিন্তাটা যখন আমার মাথায় আসে তখন আই ক্যান লিভ দেম, তাই না? আমি তখন সেগুলোকে ছাড়তে পারি না। আমার তখন মনে হয় যত কষ্ট হোক আরেকটু 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 ডেলিভারি করে যাই, যদি এটা এসে যায় পরীক্ষায়। যে এই যে তোমাদের প্রতি এই এক্সট্রা সিনসিয়ারনেসটা, এটা কেন আসছে? কজ আই ডু লাভ ইউ অল, তাই না? মানে আই এম কনসার্ন, আমি তোমাদের সবাইকে নিয়ে কনসার্ন। এতটুকু জায়গা যেন ফাঁকা না থাকে তার জন্য আমি এতটা এমপ্যাথেটিক যে ওর যদি পরীক্ষা এসে যায় তাহলে কি হবে। তার মানে আই ডু লাভ ইউ, আই এম কনসার্ন অ্যাবাউট অল অফ ইউ, রাইট? সো এই যে আমি তোমাদেরকে পছন্দ করছি, এই যে তোমাদেরকে নিয়ে আমি কনসার্ন,
এটাই কিন্তু তোমাদের জন্য আমার দোয়াটা হয়ে যাবে, তাই না? তোমাদের এত ভালোটা আমি যে চাইতে পারতেছি, সেটা থেকে নিশ্চয়ই আল্লাহ আমার এই দোয়া কবুল করবে। তো তোমাদের সবার জন্য আমি আছি, তোমাদের সবার পাশে আমি সাপোর্ট হিসেবে থাকার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, আমি তো এক্সামে খারাপ করার পরে কিভাবে পড়বো? আচ্ছা মুসলিমা, এক্সাম তো একটা গেছে, আর একটা তো আজকে হচ্ছে, আজকে রাতে 10টা পর্যন্ত তুমি সেটা দিতে পারবা। তো আজকে ইফতারের পরে এক্সামটা দিয়ে ফেলো না, ঠিক আছে? আজকের এক্সামটা দিয়ে ফেলো, তারপরে আলোচনা করি আমরা এটা নিয়ে ইনশাল্লাহ। কিভাবে করবো মানে আগে যেভাবে করতাম সেভাবেই করতে থাকতে হবে, তাই না? প্রত্যেক রেসে তো তুমি ফার্স্ট হবা না, বাট তুমি যখন প্রত্যেক রেসে একটা এভারেজ নাম্বার অফ পজিশনের মধ্যে থাকবা, তখন তুমি বুঝবা যে এটার নিচে তোমার নামবে না, তাই না? তো প্রত্যেক পরীক্ষায় সবাই আমরা ফার্স্ট হব না, এটা আমি নিজেও জীবনে কখনো হই নাই যে প্রত্যেক পরীক্ষা দিছি আর টপ 10-এ ঢুকে গেছি, এরকম সবসময় হয় না। এরকম হয়েছে যে আমার বন্ধু টপ 10-এ আছে, আমি হয়তো বা 40-50তম হয়ে গেছি, আমি হাততালি দিছি ওই দিনকেও, যে যাক ওরা ভালো করছে, এবং হাততালি দিয়ে বাসায় এসে আবার সিরিয়াসলি পড়ছি যে পরেরটাতে আমি ভালো করব, সেটাতেও হয়তো ভালো করতে পারিনি। তাই বলে কি জীবন থামাই দিছি? জীবন থামাই দিলে কোনোদিনই ভালো করতে পারতাম না। প্রত্যেক দিন কেউ ভালো করে না, তাই না? তুমি একদিন জিতবা, তোমার ওই একদিন জিতার জন্য তুমি আসলে শতদিন পরিশ্রম করবা, ঠিক আছে? আচ্ছা, তন্ময় আহমেদ বলছো নোট সাবমিট করছে, আপনি দেখেন নাই। কি বলতেছো? আমি এত নোট দেখি, আমার থেকে বেশি নোট কেউ দেখে না, তারপরে তুমি অববাদ দিচ্ছ হয়তো বা একটা মিস হয়ে গেছে। কমা শুরু দিচ্ছে, দেখবো, আমি দেখবো। ফাইন, ওকে ফাইন, আসো আসো, এই অঙ্ক গেল, 1.36 মিটার মোস্ট প্রবাবলি এটার আনসার। ওকে, তো একটা পরিবর্তনশীল বল সম্পর্কে আমরা জানলাম। তাহলে এবার চলো আরো কতগুলো পরিবর্তনশীল বল সম্পর্কে আমরা জানি। যেমন মহাকর্ষ বল একটা পরিবর্তনশীল বল, যেমন মহাকর্ষ বল একটা পরিবর্তনশীল বল। হ্যাঁ, এরকম অনেক পরিবর্তনশীল বলের সঙ্গে আমরা ফিজিক্সে পরিচিত হব। সামনে অনেক চ্যাপ্টারে আমরা অনেক পরিবর্তনশীল বলের সঙ্গে আমরা পরিচিত হব। তো মহাকর্ষ বল ইটসেলফ এইটা একটা পরিবর্তনশীল বল। মহাকর্ষ বল এইটা একটা পরিবর্তনশীল বল। ওকে, আচ্ছা তাহলে দেখো, সো কিভাবে সেটা, লেটস সে এইটা পৃথিবী আর এটা হচ্ছে একটা বস্তু। হ্যাঁ, এটা পৃথিবী আর এটা একটা বস্তু। সো এদের মধ্যবর্তী দূরত্ব, লেটস সে এদের মধ্যবর্তী দূরত্ব, এই যে এটা সেন্টার থেকে এইটা সেন্টার পর্যন্ত দূরত্ব, এইটা সেন্টার থেকে এইটার সেন্টার পর্যন্ত যে দূরত্ব, এইটা এদের মধ্যবর্তী দূরত্ব, লেটস সে আমি ধরলাম x, এই দুইটার মাঝের দূরত্ব x। ওকে, আচ্ছা ফাইন। এবং আমরা জানি পৃথিবীর ভর বড় m আর এই ক্ষুদ্র বস্তুর ভর ছোট m। তাহলে এই দুইটার মধ্যে মহাকর্ষ বল কাজ করতেছে। দ্যাটস অল ইউ অল নাও, যে এই যে দুইটা বস্তুর মাঝে একটা অ্যাট্রাকশন ফোর্স, মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করতেছে। অনেকে বলবা এটাকে বলে অভিকর্ষ বল। আরে বাবা, শব্দে কিছু যায় আসে না। মহাকর্ষ মানে গ্র্যাভিটেশনাল, ওইটার আর অভিকর্ষের জন্য কোনো আলাদা নাম নাই ইংলিশে। ইংলিশে গ্র্যাভিটেশন মানে গ্র্যাভিটেশন। ওকে ফাইন। তো বাংলাতে আবার পৃথিবী এবং অন্য বস্তুর মধ্যে বলকে বলছে অভিকর্ষ, আর মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মাঝে বলকে বলছে মহাকর্ষ। মানে বাংলা ভাষার চর্চা আসলে আমাদের ফিজিক্সের মধ্যে নিয়ে আসার একটা অপপ্রয়াস। তো ওইগুলোর কথা চিন্তা করবো না, মনে রাখবা যে মহাকর্ষ বল মানে মহাকর্ষ বল। তোমরা যখন 9-10 থেকে ফিজিক্স 11-এ উঠো, তখন অনেকেই মহাকর্ষ অভিকর্ষ একই বল নাকি ভিন্ন বল এরকম আলোচনা করো। এগুলো ডাজন্ট ম্যাটার এনিথিং এলস। ফাইন, আমাদের ম্যাথ করতে পারবো, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট সব থেকে বেশি। তো এদের মাঝে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে। ফাইন, সেই ফোর্সটা কত হবে? সেই ফোর্সটা আমরা জানি, বস্তুদ্বয়ের ভরের গুণফল এবং সঙ্গে মহাকর্ষ ধ্রুবক ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী দূরত্বের বর্গ। এটা আমরা সবাই জেনে আসছি, তাই না? এটা জানি না এমন কেউ নাই এখানে, আমি শিওর 9-10-এ পড়ছিলাম যে Gm1m2 ডিভাইডেড বাই x² মধ্যবর্তী দূরত্ব। হ্যাঁ, এবার খেয়াল করে দেখো, উপরের এই পার্টটা তো ধ্রুবক, মহাকর্ষ ধ্রুবক তো দিয়ে, এটা আমরা জানি। উপরের এই পার্টটা তো ধ্রুবক, এটাকে আমরা বলি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক। মহাকর্ষ ধ্রুবকের ভ্যালু আমরা জেনে রাখি, মহাকর্ষ চ্যাপ্টারে আলাদা করে পড়বো, 6.673 10⁻⁻11। হ্যাঁ, এবং এর একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। আচ্ছা, তো এটা তো ধ্রুবক। এবং দেখতেছো
পৃথিবীর ভরও ধ্রুবক এবং হচ্ছে বস্তুর ভরও ধ্রুবক। ওকে ফাইন। এবং পৃথিবীর ভরটা জেনে রাখতে পারো, পৃথিবীর ভরটা তো কনস্ট্যান্ট, তাই না? 6 × 10⁻24 কেজি পৃথিবীর ভর, 6 × 10⁻24 কেজি। পৃথিবীর ব্যাসার্ধও জেনে রাখতে পারো, পৃথিবীর একটা গোলক, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6.4 10⁶ মিটার। এই ডেটাগুলো এখন লাগতেছে না, মহাকর্ষে আমি এমনিতেও পড়াইতাম, এমনি জানা দেখলাম। এখানে এটা হচ্ছে পৃথিবীর ভর, এটা হচ্ছে পৃথিবীর ভর, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। ওকে ফাইন। তাহলে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে গিয়ে আমাদের এদের মধ্যবর্তী আকর্ষণ বল নির্ণয় করার সূত্র। এই দুইটার মধ্যবর্তী আকর্ষণ বল নির্ণয় করার সূত্র Gm/x²। এখন এই x এর পরিচয় কি? x এর পরিচয় হচ্ছে বস্তুদ্বয়ের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। x এর পরিচয় যাদের মাঝে এই আকর্ষণ বল, বস্তুর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, বস্তুর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, বস্তুর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে আমরা বলতেছি x। এবার দেখো কেন এটা পরিবর্তনশীল বল, খেয়াল করে দেখো। আমি যদি এই বস্তুটাকে উপরের দিকে উঠাইতে থাকি, এখন এদের মধ্যবর্তী দূরত্ব x, এটাকে আরেকটু উপরে উঠাইলাম, এখানে উঠাইলাম, তাহলে বলো তো এইখানে যদি উঠাই তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব x কি বেড়ে গেল না? তাহলে এটাকে যদি আমি উঠাইতে থাকি, লেটস সে একটা বস্তুকে আমি নিচ থেকে উঠাচ্ছি, তাহলে দেখো x কিন্তু বাড়তেছে। তাহলে খেয়াল করে দেখো এখান থেকে এটা স্পষ্ট যে x যদি বাড়তে থাকে, f তাহলে কি কমতে থাকবে। আবার যদি x কমতে থাকে, নিচে নামতে থাকে, তাহলে f বাড়তে থাকবে। দেখো কেন্দ্রদ্বয়ের মাঝে দূরত্ব তো তখন চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে বুঝতেছো f একটা পরিবর্তনশীল বল, f একটা পরিবর্তনশীল বল। এটা সবাই ডেফিনেটলি বুঝে ফেলা উচিত। বুঝছি? তাহলে মহাকর্ষ বল একটা পরিবর্তনশীল বল। ওকে ওকে ফাইন। মহাকর্ষ বল একটা পরিবর্তনশীল বল, ক্লিয়ার? তো এটা পরে আমরা একটা ছোটখাটো ব্রেকে যাব। এখন মহাকর্ষ বল যে পরিবর্তনশীল বল জানলাম, এখন এই মহাকর্ষ বলের বিপরীতে কৃত কাজ নির্ণয় করার সূত্র আমরা এখন শিখব। মহাকর্ষ বলের বিপরীতে কৃত কাজ, এইটা দেখে তারপর আমরা একটা ব্রেকে যাব। বিপরীতে কৃত কাজ, মহাকর্ষ বলের বিপরীতে কৃত কাজ, মহাকর্ষ বলের বিপরীতে কৃত কাজ। ফাইন। তাহলে দেখো আমরা একটা কেস দেখি, স্টাডি করি। সেটা হচ্ছে এইটা হচ্ছে পৃথিবী, হ্যাঁ এইটা পৃথিবী। এখন লেটস সে পৃথিবী থেকে আর দূরত্বে একটা বস্তু আছে, এইটা হচ্ছে পৃথিবী, এইখান থেকে এই দূরত্বে একটা বস্তু আছে। এই দূরত্বকে আমি বললাম ইনিশিয়াল, তো এটাকে আমি বললাম x ইনিশিয়াল। এতটুকু দূর, পৃথিবীর কেন্দ্র থেকে এত দূরত্বে একটা বস্তু আছে, এটাকে এই দূরত্বে নিয়ে আসলাম। সো এই যে দূরত্ব আমি নিয়ে গেলাম, এইটা ছিল হচ্ছে x ইনিশিয়াল, এইখান থেকে আমি এখানে নিয়ে আসছি। এখন কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে x ফাইনাল। স্প্রিং এর মতো সব দূরত্ব কেন্দ্র থেকে, সব দূরত্ব কেন্দ্র থেকে, নিশ্চয়ই বুঝছো। আগে ছিল কেন্দ্র থেকে xi দূরত্বে, এখন কেন্দ্র থেকে x এর দূরত্বে। তাহলে আমি যে এখান থেকে এখানে বস্তুটাকে উঠাইলাম, যে এই যে বস্তু এই জায়গা থেকে এখানে উঠাইলাম, এই জায়গাতে কৃত কাজ কত এতটুকু বের করতে চাই। দেখো এটা কিন্তু বলের বিপরীতে উঠাইছি, খেয়াল করে দেখো এটা বলের বিপরীতে ঠেলে উঠাইছি। দ্যাটস ওয়াই এখানে কৃত কাজ W বের করবো। এই জন্য বলছি মহাকর্ষ বলের বিপরীতে কৃত কাজ। মহাকর্ষ বল কোন দিকে কাজ করতেছিল? আমরা তো এটা সবাই জানি যে মহাকর্ষ বল তো কাজ করতেছিল নিচের দিকে। সেই বলের এই যে গ্রাভিটেশনাল ফোর্স F তো নিচের দিকে কাজ করতেছিল, সেই ফোর্সের বিপরীতে আমি উঠাইছি, সরণ তো হইছে বিপরীতে। দ্যাটস ওয়াই মহাকর্ষ বলের বিপরীতে কাজ। এখন এটা মহাকর্ষ বলটা কত এখানে আমরা অলরেডি দেখছি, বল F = G, পৃথিবীর ভর, বস্তুর ভর এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গ। এখন দেখতেছে এটা একটা পরিবর্তনশীল বল, x এর সঙ্গে এক্সচেঞ্জ হয়। তাহলে এখানে কৃত কাজটা হবে W = ইন্টিগ্রেশন F dx, F dx, হ্যাঁ W = ইন্টিগ্রেশন F dx। ওকে ফাইন।
তাহলে এবার দেখো ইনিশিয়াল পয়েন্টটা হচ্ছে গিয়ে xi, ফাইনাল পয়েন্টটা হচ্ছে গিয়ে xf। ইনিশিয়াল পয়েন্টটা xi এবং ফাইনাল পয়েন্টটা হচ্ছে গিয়ে xf। ওকে, ফাইন। আচ্ছা, এবার দেখো এইখান থেকে খেয়াল করো, আমরা যেটা করব সেটা হচ্ছে এফ এর ভ্যালুটা এই জায়গাতে বসায় দিব। এফ এর ভ্যালুটা এই জায়গাতে বসায় দিব। তাহলে এফ এর ভ্যালু কত আমরা অলরেডি দেখছি। এফ এর ভ্যালু হচ্ছে গিয়া জি এম এম বাই এক্স স্কোয়ার। এফ এর ভ্যালু জি এম এম বাই এক্স স্কোয়ার। জি পৃথিবীর ভর, বস্তুর ভর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিএক্স। ইনিশিয়াল যে অবস্থানে আছে ওখান থেকে ফাইনালি যে অবস্থানে গেল। এবার খেয়াল করে দেখো, পুরো অংশটা তো ধ্রুবক, উপরের এই পুরো অংশ ধ্রুবক, ধ্রুবককে তো বের করে আনা যায় ইন্টিগ্রেশনের। তাহলে এখানে ধ্রুবককে বের করে আনলাম, জি এম এম, ধ্রুবককে আমরা বের করে নিয়ে আসছি। এবার ইন্টিগ্রেশন দেখো, 1/x স্কয়ার ইন্টিগ্রেশন ডিএক্স, ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট। এই ইন্টিগ্রেশনটা বারবার আসবে, এটা আমরা মুখস্থ করে রাখতে পারি। 1/x স্কয়ারের ইন্টিগ্রেশন করলে আসে -1/x। ফিজিক্সে এটা বারবার আসে, তাই না? 1/x স্কয়ারের ইন্টিগ্রেশন করলে -1/x। তাহলে দেখো এখান থেকে w ইকুয়ালস টু জি এম এম, জি এম এম, এই 1/x স্কয়ার এটাকে ইন্টিগ্রেট করলে আসবে -1/x। ওকে, তাহলে ইনিশিয়াল পয়েন্ট xi, এখান থেকে ফাইনাল পয়েন্ট xf। তাহলে এবার ডেটা যদি আমি বসাই দিই, তাই না? তাহলে ডেটা বসাই দিলে এরকম আসবে, দেখো জি এম এম -1/xf, xf এখানে বসাইছি, আর এখানে মাইনাস, আর এই যে সূত্রের মাইনাস, আমরা তো এটা সবাই জানি যে প্রথমে এইটা বসবে তারপরে এটা বসবে, এটা বসছে -1/xf, এরপরে মাইনাস দিছি সূত্রের মাইনাস, আর এখানে একটা মাইনাস আছে, এটা মিলে হয়ে গেছে +1/x ইনিশিয়াল। এটা সবাই বুঝি, তাই না? তাহলে প্লাসটারে আগে লিখি, মাইনাসটারে পরে লিখি, তাহলে আমাদের সূত্র হয়ে গেল w ইকুয়ালস টু জি এম এম, প্লাসটারে আগে লিখতেছি, দ্যাট মিনস 1/x ইনিশিয়াল মাইনাস 1/xf। তাহলে এইটাই কিন্তু আমাদের হচ্ছে গিয়া মহাকর্ষ বলের বিপরীতে কৃত কাজ। বলের বিপরীতে কৃত কাজ, এটাকে মাইনাস আসা উচিত, এটা সামনে একটা মাইনাস আছে। কেন মাইনাস আছে দেখো, এইখানে আমরা দেখতেছি বল এবং সরণের ডট গুণফল নিতাম। খেয়াল করে দেখো, বল ডট সরণ, এখানে খেয়াল করে দেখছো বল হচ্ছে নিচে, সরণ হচ্ছে উপরে, উঠাচ্ছি, তাহলে যে মাঝের কোণ 180 উল্টা দিকে বিপরীতে, দ্যাট মিনস f dx cos থিটা আসতো না, উল্টা দিক মানে cos 180, cos 180 ভ্যালু কিন্তু মাইনাস f dx। এখন দেখো বলের বিপরীতে কাজ, আমরা আগের ক্লাসেই দেখছি বলের বিপরীতে কাজ মাইনাস হয়, তার মানে এখানে কাজটা কিন্তু মাইনাস আসতো। তো আমি এখানে মাইনাস নাই কেন? নাই কারণ হচ্ছে বলেই তো দিছি বিপরীতে। মানে অনেক সময় আমরা বলি না মন্দনের মান 0.25, লেটস সে কোন একটা অঙ্কে ত্বরণের মান আসছে 25 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা তো প্লাস। আবার আমরা যদি এটা লিখি, কোন একটা অঙ্কে মনে করা আসছে -1 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা লেখা যায় ত্বরণ। যদি আমি ত্বরণ লিখি তাহলে লিখবো -1 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর যদি আমি এটা লিখি মন্দন লিখলে আমি লিখবো 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই মন্দন শব্দ দ্বারাই মাইনাসটা চলে আসতেছে, তো যে বিপরীত কথাটা দ্বারাই এর সামনে একটা মাইনাস চলে আসতেছে, যেহেতু বলছে বিপরীতে কৃত কাজ, মানে মন্দনের মতো শব্দটা, দ্যাটস ওয়াই এখানে আর মাইনাস এক্সট্রা করে দেই নেই, কাজের মানটা আমরা বের করে ফেলছি। ঠিক আছে, সবাই হোপফুলি বুঝতে পারছে, এই সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে। দ্যাটস ইট। তাহলে কি কি জানতে হবে এই ক্ষেত্রে? আমাদেরকে জানতে হইতো মহাকর্ষ ধ্রুবকের মান জানি, পৃথিবীর ভর, বস্তুর ভর, প্রথমে কতটুকু দূরত্বে ছিল, পরে কতটুকু দূরত্বে আছে, এই সকল দূরত্ব কেন্দ্র থেকে। হ্যাঁ, তাহলে এইটুকু নিশ্চয়ই সবাই আমরা বুঝে ফেলছি, এতটুকু সবার বুঝে ফেলা উচিত। ক্লিয়ার? আচ্ছা, জন কেডিস বলছে ভাইয়া সবকিছু কি এফবিতে নাকি অন্য গ্রুপ আছে? আজকে ফার্স্ট ক্লাস এটা, হ্যাঁ, না অন্য গ্রুপ নাই, সবকিছু এই গ্রুপেই, বাট তোমাদের সকল ক্লাস ওয়েবসাইটে গোছানো আছে, তোমাদের সকল ক্লাস ওয়েবসাইটে সুন্দর করে গোছানো আছে, ওখান থেকে দেখতে সুবিধা হয়।
ক্লিয়ার? সবাই এতটুকু আমরা বুঝতে পারছি, সবাই ক্লাসে থাকতে হবে আর কি। হ্যাঁ, রেগুলার ক্লাস করবো। জি ভাই ক্লিয়ার, নিহাদ বলছো ক্লিয়ার। তাহলে চলো এই পর্যায়ে আমরা একটা ছোটখাটো ব্রেকে যাই, একটা ব্রেকে যাই, ব্রেক টাইম। আমার ঘড়িতে বাজতেছে 4টা 7। তাহলে আমরা একটা 13 মিনিটের ব্রেকে যাই। হ্যাঁ, এখানে 10 20, 4টা 20-এ তোমাদের সঙ্গে দেখা হবে। হ্যাঁ, 4টা 20-এ তোমাদের সঙ্গে দেখা হবে। শিয়াব বলছে ভাইয়া আর্কাইভ নাই। আর্কাইভ 2 চ্যাপ্টারের দেওয়া আছে, সব চ্যাপ্টারে আর্কাইভ নাই। তোমরা এটা আর্কাইভ দরকার হলে আমি দিতাম, সেটা আর্কাইভ নাই, দরকারও নাই। ঠিক আছে, তোমাদের কাজ হবে আমার সঙ্গে সঙ্গে জাস্ট প্রিপারেশন না, তাহলেই ভালো। ওকে ফাইন। তাহলে এই ব্রেকটার পরে আমি আবার আসতেছি, সবাই এই ব্রেকটা নিয়ে নাও এবং সবাই কিন্তু থাকবা। আমি একদম শার্প টাইমে চলে আসবো, ডেফিনেটলি সবাই ক্লাসে থাকবা। আসছি।
হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। একটু লেট হয়ে গেল, আমি জোহরের নামাজটাও পড়ে নিয়েছিলাম এই জন্য। যাই হোক, ফাইন, হোপফুলি সবাই আবার যুক্ত হয়ে যাবা। তো সেই ক্ষেত্রে এরপর থেকে আমি শুরু করতে পারবো। হ্যালো মিতু, কি অবস্থা, কেমন আছো? আচ্ছা ভাইয়া এই যে আমি চলে আসছি। ওকে, সবাই চলে আসছো। ইয়াসমিন, লিমা, মুসলিমা, তারপর হচ্ছে তোমার ওকে হাসাদুল ইসলাম, ফাইন, ফাহি চলে আসছো, ভেরি গুড। আচ্ছা, তো সবাই আসো, আমরা তাহলে ক্লাসটা শুরু করে ফেলি। হ্যাঁ, ওকে। ফাইন, ওকে, সবাই ধীরে ধীরে যুক্ত হলে আমরা এরপর থেকে ক্লাসটা শুরু করবো। ফাইনালি ব্যাক। আচ্ছা, এই যে আমি চলে আসছি অলরেডি। ওকে, কই সবাই কোথায় গেছে? আমি তো আছি, সবাই কমেন্ট করতেছো ভাইয়া কই, না দেখিয়ে বলতেছো। ওকে, সবাই আসো, ধীরে ধীরে সবাই যুক্ত হও, তাহলে আমরা ক্লাসের পরের অংশটাতে যেতে পারি। ওকে, আচ্ছা, এই যে আসছো, বাকি বিল্লা চলে আসছো। তাহলে চলো আমরা আসলে এখন একটা অঙ্ক করি। হ্যাঁ, আমরা এখন এখানের পর থেকে একটা অঙ্ক করে ফেলি। এই অঙ্কে যেটা বলছে সেটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবী পৃষ্ঠ হতে 10 কেজি ভরের বস্তুকে 100 কিলোমিটার উচ্চতায় নিতে কৃত কাজ কত? উচ্চতায় নিতে কৃত কাজ কত? ওকে, তাহলে পৃথিবী পৃষ্ঠ হতে 10 কিলোমিটার ভরা একটা বস্তুকে 100 কিলোমিটার উচ্চতায় নিয়ে যাব, এজন্য আমাদের কতটুকু কাজ করতে হবে, কৃত কাজ কত সেটা বের করতে হবে। এখানে আরো বলা আছে পৃথিবীর ভর যেটা দেওয়া আছে 6 × 10⁻24 কেজি, এটা হচ্ছে পৃথিবীর ভর। আরো দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ যেটা বলা আছে 6.4 10⁻6 মিটার। ওকে, আচ্ছা, এবার আসো আমরা এই অঙ্কটা সলভ করি। তাহলে দেখো কেসটা কি হয়েছে, সেটা হচ্ছে এইটা হইলো পৃথিবী। প্রথমে বস্তুটা আছে পৃথিবীর পৃষ্ঠে, প্রথমে বস্তুটা এখানে আছে, প্রথমে বস্তুটা এইখানটাতে আছে। এইখান থেকে বস্তুটাকে আমরা নিয়ে গেলাম, এখান থেকে বস্তুটাকে আমরা নিয়ে গেলাম 100 কিলোমিটার, 100 কিলোমিটার উচ্চতায়, এটা হচ্ছে এইচ। তাহলে বস্তুটা এই জায়গা থেকে এই জায়গাতে চলে আসলো। তাহলে এখান থেকে যেখানে উঠাইলাম, এতে করে এটার কৃত কাজ কত, এতে করে এখানে কৃত কাজ কত সেটা আমাদের বের করতে হবে। তো খুব সিম্পল, দেখো W = আমরা একটু আগে সূত্র দেখছি G/mm 1/x ইনিশিয়াল মাইনাস 1/x ফাইনাল। এবং এটা সবাই মাথায় রাখবা, আমরা বলেছিলামও এই x ইনিশিয়াল এবং x ফাইনাল দুইটাই কিন্তু পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, পৃথিবীর কেন্দ্র হতে প্রথমে কেন্দ্র হতে কত দূরত্ব ছিল আর শেষে কেন্দ্র হতে কত দূরত্ব, এটা। ওকে, ফাইন। এইবার দেখো, দেখলেই বুঝতে পারতেছো প্রথমে কেন্দ্র হতে এতটুকু দূরত্ব ছিল, প্রথমে কেন্দ্র হতে এতটুকু দূরত্ব ছিল, যেটাকে আমি বলতে পারবো xi, এবং এটা কার সমান? পৃথিবীর ব্যাসার্ধের সমান। দেখেই বুঝতেছো পৃষ্ঠ থেকে উঠাইছে। এরপরে কেন্দ্র হতে দূরত্ব কত হয়েছে? এতটুকু। এরপরে কেন্দ্র হতে দূরত্ব হয়েছে এতটুকু, এবং এটা কার সমান? এইটা আমরা দেখতেছি, এটাকে আমরা বলতে পারবো xf, এটাকে আমরা বলতে পারবো হচ্ছে xf, এটা হচ্ছে r + h। খেয়াল করে দেখো, এইটুক তো ব্যাসার্ধ আর আছেই, পাশাপাশি এখানে এইচও আছে, r + h। তাহলে আমরা এইভাবে করে লিখতে পারবো যে এই জায়গা থেকে W = G/mm 1/, ইনিশিয়াল অবস্থান হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ, মানে ব্যাসার্ধের দূরত্ব ছিল,
আর ফাইনালি গেছে আর প্লাস এইচ উচ্চতায়। ওকে, এবার ডেটা বসাইলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। যেমন আমরা জানি যে জি এর ভ্যালু 6.673 10⁻⁻11 এম পৃথিবীর ভর, এটা দেওয়া আছে 6 × 10⁻24, 6 × 10⁻24। এই এম বস্তুর ভর 10 কেজি, আমাদের এখানে বলে দিচ্ছে বস্তুটার ভর 10 কেজি। ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ আমাদের মেনশন করা আছে, যেটা 6.4 10⁻6 এই ব্যাসার্ধ তাই। আর এইচও বলে দিচ্ছে, দেখো এইচ এর ভ্যালু বলে দিচ্ছে 100 কিলোমিটার, দ্যাট মিনস 100 × 10⁻3 মিটার। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা ফাইনালি আমাদের আনসারটা পেয়ে গেলাম, এখান থেকে আমরা আমাদের আনসারটা পেয়ে গেলাম। ডান। ওকে, আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করে দেখো এখান থেকে, যে আরেকটা জিনিস তোমরা এখান থেকে খেয়াল করে দেখো, সেটা হচ্ছে গিয়ে যে নরমালি এই অঙ্কগুলো তো আমরা আগে এভাবে করছি, এমজিএইচ কৃতকাজ ইকুয়ালস টু এমজিএইচ, এমও আছে এইচও আছে, কিন্তু এইটা এখানে কেন হবে না? এইটা এখানে কেন হবে না বলো তো? এইটা এখানে কেন হবে না? কারণ হচ্ছে গিয়ে দেখো জি এর ভ্যালু কিন্তু সবসময় ধ্রুবক না, এই জি এর ভ্যালু সবসময় ধ্রুবক না, জি এর ভ্যালু 9.8 সব জায়গায় না, জি এর ভ্যালু অনেক উপরে উঠলে জি এর ভ্যালু অনেক কমে যায়। মহাকাশ আমরা পড়বো বা আমরা জানি যত উপরে উঠে জি এর ভ্যালু কমে। তাহলে দেখো এই বল তো ধ্রুব বল না, দেখো এটা তো বল তাই না, বল ইনটু সরণ হচ্ছে উচ্চতার সমান। তাহলে দেখো বলটা ধ্রুব বল না, জি এর ভ্যালু তো ধ্রুব না, 9.8 ধ্রুবক না। বাট আমরা এটা কেন করছি? এটা করছে এই কারণে, যদি অল্প উচ্চতায় উঠাইতাম তাইলে এটা ঠিক আছে। লেটস সে এইখান থেকে আমি বললাম 50 মিটার উপরে উঠাইছি, 50 মিটার 100 মিটার মিটার রেঞ্জে যদি হয়, তাহলে বুঝতেছো সেই জায়গাতে জি এর ভ্যালু পুরো রাস্তায় 9.8 থেকে খুব বেশি চেঞ্জ হয় না। দ্যাটস ওয়াই বলটা ধ্রুব ধরে এমজিএইচ লেখা যায়। তো আমরা যে 90 অঙ্কগুলো করছি উচ্চতা উঠাইছি বা অল্প উচ্চতায় উঠানোর যে অঙ্কগুলো করি ওইগুলোতে জি এর মানে চেঞ্জ আসলে সাফিসিয়েন্ট না, দ্যাটস ওয়াই এমজিএইচ লেখা যায়। বাট এইখানে নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এইখানে আমরা উঠাইছি কতটুকু উচ্চতায়, খেয়াল করে দেখছো 100 কিলোমিটার। তো বুঝতেছো 100 কিলোমিটার মানে তো অনেক উচ্চতা, এখানে তো জি এর ভ্যালু চেঞ্জ হবে। দ্যাটস ওয়াই আমরা এখানে এই নিয়মে করছি। সোজা কথা, যখন বলবে অনেক বেশি উচ্চতায় উঠানো হয়েছে, লাইক 100 কিলোমিটার উচ্চতায় উঠাইছে বা 500 কিলোমিটার উপর উচ্চতা উঠাইছে এবং পৃথিবীর ভরটার এগুলো উল্লেখ আছে, তার মানে বুঝতেছে এই সূত্র দিয়ে তখন অঙ্কটা আমরা করব। মহাকর্ষ বলের বিপরীতে কৃতকাজ, বুঝছি সবাই? ভেরি গুড, ফাইন, এক্স্যাক্টলি। এই যে দিলরুবা আনসার করছো অলরেডি, তারপর হচ্ছে অধরা বলছো ক্লিয়ার। আচ্ছা ভাই, ম্যাথগুলো কনসেপচুয়াল ভালো। ওকে, ষষ্ঠ অধ্যায় এগুলো আছে, এক্স্যাক্টলি মহাকাশ চ্যাপ্টারে এগুলো এমনি আলোচনা আছে, এখানে পরিবর্তনশীল বল আসছে, দ্যাটস ওয়াই আমি এতটুকু তোমাদের করাই দিলাম। তাহলে আমরা বেশ কিছু পরিবর্তনশীল বলের সঙ্গে পরিচিত হইছি। ওকে ভাই, কম উচ্চতায় এই সূত্র হবে না? কম উচ্চতায় এই সূত্র হবে, কম উচ্চতা এইটা সব ক্ষেত্রেই হবে, কম উচ্চতায় হবে। এখন কথা হচ্ছে দেখবা অঙ্কে যদি পৃথিবীর ভর, পৃথিবীর ব্যাসার্ধ এইগুলো গিভেন থাকে, এই ডেটাগুলো দেওয়া থাকে, যদি এই ডেটাগুলো গিভেন থাকে বা এই ডেটাগুলো অঙ্কে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে বেসিক্যালি আমরা এই সূত্রটাতে যাব। আর যদি দেখো অঙ্কে এইগুলো দেওয়া নাই, মানে সেই ইন্ডিকেট করছে যে আর এইচ এইগুলার মানে এই মানে বেশি উচ্চতায় উঠে নেয়, তখন দেখবা এম আর না দেওয়া থাকলে এই উচ্চতার ভ্যালুটাও কমই থাকবে। দেখবা 50 মিটার 10 মিটার 100 মিটার এরকম থাকবে, কিলোমিটার থাকবে না। ঠিক আছে, আর এটা দেওয়া নাই মানে তো আসলে এই সূত্র ইউজ করা যাচ্ছে না, বুঝছি। ফাইন, গেল এটা। এরপর আসো আমরা এখন একটা উপপাদ্য শিখবো, এটাকে বলা হয় কাজ শক্তি উপপাদ্য। এটাকে আমরা বলবো কাজ শক্তি উপপাদ্য, কাজ শক্তি উপপাদ্য, ওয়ার্ক এনার্জি থিওরেম, কাজ শক্তি উপপাদ্য বা ওয়ার্ক এনার্জি থিওরেম। কাজ শক্তি উপপাদ্য বা আমরা বলতে পারি ওয়ার্ক এনার্জি থিওরেম। হ্যাঁ, আচ্ছা, সো এই উপপাদ্য কি? এই উপপাদ্য বলেছে কৃত কাজ গতিশক্তি পরিবর্তনের সমান। এইটাতে বলা হয়েছে কৃত কাজ গতিশক্তি পরিবর্তনের সমান। কৃত কাজ গতিশক্তি, কৃত কাজ গতিশক্তি পরিবর্তনের সমান।
কৃত কাজ গতিশক্তি পরিবর্তনের সমান। তার মানে এটাকে এভাবে করে লিখতে পারবো আমরা, লেটস সে যদি কোনো ক্ষেত্রে কৃত কাজ W হয়, কোনো ক্ষেত্রে যদি কৃত কাজ W হয়, সেই ক্ষেত্রে W কে আমরা লিখতে পারবো গতিশক্তি পরিবর্তনের সমান, মানে হচ্ছে ডেল কে। ডেল কে দ্বারা বোঝাচ্ছি গতিশক্তির পরিবর্তনটা কত, বা ডেল কে না লিখে এভাবে লেখা উচিত ডেল ই কে, গতিশক্তির পরিবর্তনটা কত। ওকে ফাইন, তাহলে এটাকে এভাবে করেও প্রেজেন্ট করা যায় যে এখন গতিশক্তি এবং আদিতে গতিশক্তি কত ছিল তার বিয়োগফল, এখন গতিশক্তি এবং আদিতে গতিশক্তি কত ছিল তার বিয়োগফল, মানে E2 মাইনাস E1। ওকে, তো এই জিনিসটাকে আবার এভাবেও প্রেজেন্ট করতে পারবো, E2 হচ্ছে গিয়া হাফ কে সরি কি লিখছি, হাফ এম গতিশক্তি, হাফ এম বি স্কয়ার, তাই না, হাফ এম ভি স্কয়ার মানে V2 স্কয়ার এখনের বেগ, আর আগের বেগ ছিল V1, হাফ এম V1 স্কয়ার। আমরা এভাবে করেও এই সূত্রটাকে লিখতে পারি। সেটা তো কোয়াইট কমন সেন্স, বুঝতেই পারতেছো। দেখো নরমালি ফিল নিয়ে পড়তে হবে, সূত্রের প্রমাণ তো আমরা একটু পরে দেখবই, বাট তারপরে ফিল দিয়ে পড়তে হবে। লেটস সে এখানে একটা বস্তু আছে, হ্যাঁ, এই বস্তুটার বেগ আছে V1, তাহলে বুঝতেছো এইটার গতিশক্তি আছে E1 ইকুয়ালস টু হাফ বস্তুর ভর V1 স্কয়ার। এইবার আমরা একটা কাজ করলাম, সেটা হচ্ছে এইটার উপরে আমি একটা বল দিলাম, এইটার উপরে আমি একটা ধাক্কা দিলাম F, এবং এই ধাক্কাটা দেওয়াতে বস্তুটা মনে করো এত দূরে চলে আসলো, এইখানে তার একটা সরণ হইল, এইখান থেকে এখানে তার একটা সরণ হইল S। দেখো আমি বল দিয়েছি, বস্তুর একটা সরণ হইছে, বল দিলে কি সরণ হয়? তাহলে দেখতেছো কমন সেন্স তো বলো তো কি হওয়া উচিত, সেটা হচ্ছে একটা বস্তুকে যখন ধাক্কা দিবা, বস্তুটা এইদিকে যাচ্ছিল V1 বেগে, এইদিকে V1 বেগে যাচ্ছিল, ধাক্কা দিলে তার বেগটা বেড়ে যায় না? তাহলে এইখানে যখন আসছে তার বেগ হয়ে গেছে V2, ধাক্কা খেয়ে তার বেগটা হয়ে গেছে V2, বেগ বেড়ে গেছে। তাহলে এখন গতিশক্তি কত? এখন গতিশক্তি E2 ইকুয়ালস টু হাফ এম V2 স্কয়ার। তাহলে দেখো গতিশক্তি কিন্তু কিছুটা বাইরে গেছে, কজ বেগও কিছুটা বাইরে গেছে। কেন বাড়ছে? শক্তি তো এমনি এমনি তৈরি হয় না, শক্তির নিত্যতা সূত্র থেকে আমরা দেখছি কোন শক্তি পয়দা হইতে পারে না, মানে কোন শক্তি সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধুমাত্র এক শক্তি অন্য শক্তিতে কনভার্ট হয়। তার মানে বুঝতেছো এই যে শক্তি এখানে বাড়লো, কতটুকু শক্তি বাড়লো? ডেল ই, যেটা হচ্ছে E2 মাইনাস E1। এই শক্তিটা আসলো কোত্থেকে? এই শক্তিটা আসছে এই যে আমি বল দিছি, বলে যে সরণ হয়েছে, তাহলে কি কাজ হয়েছে না? দ্যাট মিনস এখানে বল দিছি, বল ইন্টু সরণ, এই যে কাজটা হয়েছে, এই কাজটাই এই শক্তিটাকে কিছু পরিমাণ বাড়াই দিছে, এই শক্তির পরিবর্তনটা এই কাজ থেকেই আসছে। ওকে, দ্যাট মিনস এইটাই হচ্ছে গিয়ে আমাদের কাজ শক্তি উপপাদ্য, কৃত কাজ গতিশক্তি পরিবর্তনের সমান। সোজা কথা এটাকে এভাবে লিখতে পারবো, W ইকুয়ালস টু হাফ এম V2 স্কয়ার এখন গতিশক্তি, হাফ এম V1 স্কয়ার আদিতে গতিশক্তি। এটাই হচ্ছে গিয়ে আমাদের কৃত কাজ। ওকে, এটাকে আমরা বলতেছি কাজ শক্তি উপপাদ্য। সবাই এটা বুঝে ফেলছি, তাই না? এটা না বোঝার কেউ নাই, একদম ক্লিয়ারলি আমি তোমাদেরকে এক্সপ্লেইন করে বলছি, সো সবার এটা বুঝে ফেলা উচিত। ওকে ফাইন, এবার দেখো এটার প্রমাণটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, এটার প্রমাণটা আমরা একটু দেখে ফেলি। তো এটার প্রমাণটা আমরা দুই ভাবে দেখতে পারবো, এটার প্রমাণটা আমরা দুভাবে দেখতে পারবো, তাহলে দুভাবেই আমরা দেখে ফেলি। চলো, নাম্বার 1 দেখো, এই সূত্র সবার মনে আছে, b স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস টোয়াইস s, এটা সবাই জানি, আদি বেগ শেষ বেগ, এই সূত্র আমরা সবাই জানি। হ্যাঁ, এইবার আমরা একটা কাজ করব, বোথ সাইডে হাফ এম দ্বারা গুণ, হাফ এম দ্বারা গুণ করব। এই সমীকরণের বোথ সাইডে হাফ এম দ্বারা গুণ করি। তাহলে চলো, এই পাশে হাফ এম দ্বারা গুণ করলে হাফ এম বি স্কয়ার, এখানে গুণ করলে হাফ এম ইউ স্কয়ার, এখানে আসবে হাফ এম, আর আছে টোয়াইস এ এস। বোথ সাইডে হাফ এম দ্বারা গুণ করছি, তাহলে হয়ে গেছে। কেমন হয়েছে দেখো, এই 2 এর সঙ্গে এই 2 কাটা, তাহলে এখানে থাকে দেখো হাফ এম ভি স্কয়ার ইকুয়ালস টু, এখানে থাকে হাফ এম ইউ স্কয়ার প্লাস, দেখো 2 কেটে গেছে, এম এ এস। এখন এম এ কে দেখলেই কিছু মনে পড়ে যায়, তাই না? এম এ কে দেখলেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়, সেটা কি বলতো? এটা হচ্ছে এফ, তাই না? বল, এটা হচ্ছে বল। তাহলে এভাবে লিখতে পারবো হাফ এম
ভি স্কয়ার ইকুয়ালস হাফ এম ইউ স্কয়ার, এটা হচ্ছে বল এফ, এফ এস। এবার বলতো এফ এস কে কি বলা হয়? এফ এস কে বলা হয় কাজ, বল ইনটু সরণ, এটা হচ্ছে কাজ। তাহলে এভাবে লিখতে পারবো হাফ এম ভি স্কয়ার ইকুয়ালস টু হাফ এম ইউ স্কয়ার প্লাস কাজ। তাহলে কাজ ইকুয়ালস টু কত? কাজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার। এই তো হয়ে গেল আমাদের ফর্মুলাটা। কিভাবে হইলো দেখো, এইটা হচ্ছে আদি গতি শক্তি, এটা হচ্ছে E1 আর এটা হচ্ছে E2। দেখো আদি বেগ আছে আর এখানে হচ্ছে শেষ বেগ আছে, মানে প্রথমে বেগ কত ছিল, এবারে বল প্রয়োগ করার পরে তার বেগ কত হইলো। তার মানে বুঝতেছো এখানে কিন্তু কাজ, এই তো কাজ শক্তি উপপাদ্য, এটা একটা প্রমাণ, তাই না? এটা ডেফিনেটলি আমরা সবাই বুঝে ফেলছি। ওকে, আচ্ছা দেখো আরেকটা প্রমাণ, আরেকটা ক্লাসিক প্রমাণ, খেয়াল করে দেখো। আমরা এটা সবাই দেখছি যে বল প্রয়োগ করলাম এফ, হ্যাঁ, এইটাতে মনে করো বল প্রয়োগে বলের দিকে বস্তুর সরণ হইল ডিএস। হ্যাঁ, কোন একটা বস্তুর উপরে আমি বল প্রয়োগ করলাম, লেটস সে এটা একটা বস্তু, এই বস্তুর উপরে আমরা এফ বল প্রয়োগ করলাম, এতে কইরা এই দিক বরাবর তার সরণ হইল ডিএস, একই দিকে। ওকে ফাইন, তাহলে কি এখানে একটা ক্ষুদ্র কাজ হইছে ডিডব্লিউ, কি তো কাজ, তাহলে ক্ষুদ্র কাজ ইকুয়ালস টু ডিডব্লিউ। আমরা জানি কাজ ইকুয়ালস টু বল ডট সরণ। ওকে, এবং দেখো বল যেদিকে দিছি সরণ সেদিকে হইছে, মাঝের কোণ 0, তাহলে এভাবে লেখা যাবে ডিডব্লিউ ইকুয়ালস টু এফ ডিএস cos 0 ডিগ্রি। তো cos 0 লেখার দরকার নাই, cos 0 ইকুয়ালস টু 1, সো এটা লিখলে যা, না লিখলে তা। ফাইন, আচ্ছা ফাইন, এটা সবাই বুঝছি। ওকে, এইবার আমরা একটা কাজ করি, ডিডব্লিউ এফ ইকুয়ালস টু আমাদের কি জানা আছে, এফ ইকুয়ালস টু এম এ, এফ ইকুয়ালস টু এম এ ইনটু ডিএস, সবাই নিশ্চয়ই বুঝছি। ওকে, এইবার এটাকে আমরা ভাঙবো, এটাকে ভাঙলে কি লেখা যায়, ছোটবেলা থেকে এটা আমরা জানি, ত্বরণ এ ইকুয়ালস টু হচ্ছে ডিভি ডিটি, ত্বরণ এ ইকুয়ালস টু ডিভি ডিটি, সময়ের সঙ্গে বেগ পরিবর্তনের হার। তো লেখায় লিখতে পারবো ডিভি ডিটি ইনটু ডিএস। হ্যাঁ, এবার দেখো এখানে ট্রিক্সটা কি, ডিডব্লিউ এখানে এম ডিভি রেখে ডিটি কে এটা নিচে নিয়ে আসলাম, ডিএস ডিটি। খেয়াল করে দেখো এই ডিটি কে এটা নিচে নিয়ে আসছি, একই কথা, ভাগ আকারে আছে। এইবার এইটারে চেনা চেনা লাগে, তাই না? এটাকে বলা হয় বেগ। আমরা এটা সবাই দেখছি যে ভি ইকুয়ালস টু ডিএস ডিটি, তাহলে এটা তো বেগ, তাহলে বেগ বসিয়ে দিই। তাহলে ডিডব্লিউ ইকুয়ালস টু এম, এইটা ইকুয়ালস টু ভি, এই যে ভি লিখলাম আর সঙ্গে ডিভি লিখলাম, এই পুরোটা ভি। এইবার যখন আমরা মোট কাজ বের করব, বোথ সাইডে ইন্টিগ্রেশন করব, বোথ সাইডে ইন্টিগ্রেশন করলে দেখো এখানে ইন্টিগ্রেট করলে মোট কাজ বের হয়ে যাবে, এই ক্ষুদ্র কাজকে জোড়া ইন্টিগ্রেশন করলে মোট কাজ গেল। আর দেখো এটা বেগের সাপেক্ষে ইন্টিগ্রেশন, আদি বেগ ছিল v1, শেষ বেগ v2। এবার খেয়াল করে দেখো, আমরা সবাই জানি ক্ষুদ্র কাজকে জোড়া লাগাইলে, ইন্টিগ্রেশন মানে যোগ করা, ইন্টিগ্রেট করলে আসবে মোট কাজ w। এম তো ধ্রুবক, এম যদি ধ্রুবক হয় এম তো বেরোয় আসবে ইন্টিগ্রেশনের বাইরে, এখানে ভি ডিভি, লোয়ার লিমিট v1 আপার লিমিট v2। এবার খেয়াল করে দেখো আমরা ডিভি এর সাপেক্ষে এটাকে অ্যাগেইন ইন্টিগ্রেট করতে পারি, ডিভি এর সাপেক্ষে এটাকে অ্যাগেইন ইন্টিগ্রেট করলে আসবে ভি স্কয়ার বাই 2, ভি স্কয়ার বাই 2, লোয়ার লিমিট v1 আপার লিমিট v2। শেষ অঙ্ক, শেষ প্রমাণ। দেখো এখন যদি এই হাফটা বাইরে লিখছি, হাফ এম, প্রথমে এইটা বসবে, দ্যাট মিন্স v2 স্কয়ার, সূত্রের মাইনাস ওই হাফ এম গুণ হয়ে গেল v1 স্কয়ার, মানে সোজা কথা লিমিট বসাইছি, দেখো প্রমাণ চলে আসছে। ঠিক আছে, আমরা দুই ভাবে কিন্তু এই কাজ শক্তি উপপাদ্যটাকে প্রমাণ করলাম। এই প্রমাণ কি পরীক্ষায় আসবে? সব প্রমাণ দেখার দরকার নাই, বাট পরীক্ষায় এই প্রমাণ আসবে না, বাট এই যে আমি প্রমাণগুলো তোমাদের দেখাই, এটা দেখার মাধ্যমে কিন্তু তোমার ভিতরে ক্যালকুলেশনের কনসেপ্ট অনেক বেড়ে যায়, ইন ডেপথ অ্যানালাইসিস করা অনেক সোজা হয়। দ্যাটস ওয়াই এইগুলো তোমাদেরকে দেখাই নিলাম। ঠিক আছে, হোপফুলি সবাই এটা বুঝতে পারছি, তাই না? সাদি একটা শুধু ভাইয়া আজকে আর কতক্ষণ পড়াবেন, আর একটু, কে বলতো 1 ঘন্টা 35 মিনিট হয়েছে, আর একটু, অল্প একটু,
আচ্ছা রায়ান, তুমি বলছো আসসালামু আলাইকুম, কেবল কলেজ থেকে আসছি, ক্লাসে ঢুকলাম, পরে করে নিব। আচ্ছা ঠিক আছে, তুমি পরে করে নিও, তবে রেগুলার ক্লাস দেখার চেষ্টা করতে হবে ভাইয়া। রেকর্ডেড ক্লাস করি, লাইভে নোট করতে প্রবলেম হয় তাই। আদিব বলছো করো, সেটা ঠিক আছে, নোট করার জন্য সেটা করো, সেটা ওকে, বাট রেগুলার ক্লাসে থাকতে হবে, নাহলে আমার কিন্তু মোটিভেশন থাকে না, তাই না ভাইয়া? রেকর্ডেড ক্লাস করি, লাইভে আসতে গেল ভাই। ভাইয়া কাহিল লাগতেছে, আচ্ছা খুশি বলছো কাহিল লাগতেছে ভাইয়া, টানা যায় না কেন? হ্যাঁ আজকে টানা যাচ্ছে না, কারণ ওই যে শুরু করার সময় আমি রিওয়াইন্ড দেই নাই, তাই তো কালকে থেকে টানা যাবে, বলে দিই নাই ওটা, আজকে এখান থেকে দেখতে হবে। ফাইন, তো এইটা এতটুকু আমরা সবাই দেখতে পারছি, তাই না? আমরা এতটুকু সবাই আমরা দেখে ফেললাম। এখন চলো এইটার উপরে আমরা একটা অঙ্ক করি, এরপরে এখান তো দিব, ঠিক আছে? এরপরে এখান তো, সো এই অঙ্কটা করেই আমরা আজকে ক্লাসটা শেষ করব, ঠিক আছে? তাহলে চলো, এই অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক, ওকে? এই অঙ্কটা করে আজকে আর দুইটা অঙ্ক করবো, এটা এবং এরপরে আরেকটা, এই দুটো অঙ্ক করে আজকে ক্লাস শেষ। এই সূত্রটার উপরে আমরা দুটো অঙ্ক করব। তাহলে প্রথম অঙ্কে বলা হয়েছে 30 ডিগ্রি আনত তলে 2000 কেজি ভরের গাড়ি 2000 কেজি ভরের গাড়ি ব্রেক চাপলে 2000 কেজি ভরের গাড়ি 16 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত অবস্থায়, অঙ্কটা সুন্দর, দেখো এই যে হয়ে গেছে, চলন্ত অবস্থায় ব্রেক চেপে 40 মিটার দূরত্বে থেমে যায়, 40 মিটার দূরত্বে থেমে যায়, মানে এটা 40 মিটার দূরত্ব যায় থেমে গেছে। ব্রেক জনিত বল কত? ব্রেক জনিত বল কত? আচ্ছা, এখন এই যে পুরো অঙ্কটা আমরা দেখলাম, এই অঙ্কটা কিন্তু আমরা এক্স্যাক্টলি নিউটনিয়ান মেকানিক্সে করেছিলাম, এই অঙ্কটা অ্যাকুরেটলি আমরা নিউটনিয়ান মেকানিক্সে করছি, বাট ওইটা করছিলাম ওই যে ঘর্ষণের ওই সূত্র ওইগুলো দিয়ে। এইটা এখন করব হচ্ছে গিয়ে আমরা কাজ শক্তি উপপাদ্য, একটু আগে যে উপপাদ্যটা আমরা শিখছি এই উপপাদ্যটা ইউজ করে। এখন আমরা এটা করব এই উপপাদ্যটা ইউজ করে, ঠিক আছে? আচ্ছা ফাইন, তাহলে দেখো কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। এখন এইটা হচ্ছে নততল, খেয়াল করলে সবাই দেখলেই বুঝে ফেলবা, এটা হচ্ছে আমাদের নততল। নততলের এই নতিকোণ থিটা দেওয়া আছে 30 ডিগ্রি। এখন একটা গাড়ি এখান থেকে পড়তেছে, তার এম বলা আছে, তার এম হচ্ছে গিয়ে 2000 কেজি, দেখতেছো? ওকে ফাইন। এখন আমরা যদি নততলে যখন বস্তু থাকে, বস্তুর উপর তল বরাবর নিচের দিকে একটা বল কাজ করে, বস্তুর উপর তল বরাবর নিচের দিকে বল হচ্ছে mg sin থিটা। আমরা এটা দেখছি নিউটনিয়ান মেকানিক্সে অনেক ভেঙে পড়ছে, mg sin থিটা। এখন এই গাড়িটা ব্রেক চাপছে, এই জায়গায় এর বেগ কত ছিল? এই জায়গায় এর বেগ ছিল v1, ধরলাম v1, তাহলে v1 ছিল হচ্ছে গিয়া 16 মিটার পার সেকেন্ড, এত বেগে ছিল। এইটাকে ব্রেক চাপার পরে গাড়িটা এখানে এসে থেমে গেছে, তাহলে এখন v2 কত? এখন v2 হচ্ছে 0, গাড়িটা থেমে গেছে, এবং এটা বলছে এখান থেকে আসতে থামতে সে যে যত পথ গেছে সেটা হচ্ছে 40 মিটার। এখন আমাদের ব্রেক জনিত বল লাগবে। ইটস কোয়াইট কমন সেন্স, যখন এখানে সে ব্রেক চাপছে উল্টা দিকে, গতির উল্টা দিকে কি ব্রেক জনিত বল FB কাজ করছে না? সামনে mg sin থিটা, পেছনে ব্রেক জনিত বল FB কাজ করছে। তাহলে এবার বলো গাড়ির উপরে লব্ধি বল কত? গাড়ির উপরে লব্ধি বল সামনের দিকে কাজ করতেছে mg sin থিটা, আর পেছন দিকে কাজ করতেছে ব্রেক জনিত বল FB। তাহলে গাড়ির উপরে লব্ধি বল এত, সামনে এত, পেছনে উল্টাটা বিয়োগ হইছে। ফাইন। এখন কাজ শক্তি উপপাদ্য থেকে আমরা এটা জেনেছি কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান, তার মানে গতিশক্তির পরিবর্তন লাগবে, মানে মোট কতটুকু শক্তি বাড়ছে বা কমছে। এখানে দেখো শক্তি কমছে, তো আমরা পরিবর্তনটা নিব, মানে সোজা কথা এই জিনিসটাকে এভাবে লিখবা, কখনোই
পরেরটা থেকে আগেরটা বিয়োগ হবে এরকম না, বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে, পার্থক্য নিব, পার্থক্য। হ্যাঁ, কৃত কাজটা গতিশক্তি পার্থক্যের সমান। এখানে বুঝতেছো আগে বেগ ছিল 16, এখন বেগ হয়ে গেছে 0, তার মানে গতিশক্তি কমছে। তো পার্থক্য কত? আদিতে বেশি ছিল হাফ এম v1 স্কয়ার মাইনাস হাফ এম v2 স্কয়ার, আমরা নিব পার্থক্যটা। কারণ এখানে শেষ বেগ 0, থেমে গেছে, মানে এটা কম এটা বেশি, তাহলে বেশি থেকে কমটা বিয়োগ, এটাই কৃত কাজ। ফাইন, তাহলে এবার দেখো কৃত কাছে কি লেখা যায়? বল ইনটু সরণ, লব্ধি বল ইনটু সরণ, লব্ধি বল ইনটু সরণ। তাহলে দেখো এখান থেকে আমরা এটা লিখতে পারবো যে হাফ এম যদি কমন নেই তাহলে v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার। এবার দেখো লব্ধি বল তো আমরা পেয়ে গেছি, এই যে উপরে আমাদের অলরেডি লব্ধি বল বের করা আছে। তাহলে লব্ধি বল এখানে বসাইলে আসবে mg sin থিটা মাইনাস fp ব্রেক জনিত বল ইনটু s সরণ, তাই না? কবে এই কাজটা লব্ধি বলেই হয়েছে, হাফ এম v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার। এবার আমরা ডেটা বসাবো। শেষ বেগ কত? গাড়ি তো গেছে থেমে, দ্যাট মিন্স শেষ বেগ এটা 0, আদি বেগ আমাদের জানা আছে, তাই না? এখন দেখো বস্তুর ভর যেটা হচ্ছে 2000, জি এর ভ্যালু 9.8, থিটার ভ্যালু আমাদের অঙ্কে বলা আছে 30 ডিগ্রি, আমাদের লাগবেই তো এফবি, এফবিটা এখানে আমরা বিয়োগ করা আছে, এফবিটাই তো আমাদের লাগবে, ঘর্ষণজনিত বল, এটাই বের করতে বলছে। সরণ কত হইছে? সরণের ভ্যালু কিন্তু আমাদের বলা আছে, সরণের ভ্যালু হচ্ছে গিয়া 40 মিটার, সোর্সটা হচ্ছে 40 মিটার, তাহলে সরণের ভ্যালু 40, হাফ এম গাড়ির ভর 2000 কেজি, এবং শেষ বেগ আমাদের বলা আছে, আদি বেগ বলা আছে 16, 16 এর স্কয়ার মাইনাস 0 এর স্কয়ার। তাহলে দেখো এই পুরো ইকুয়েশনে একটাই আননোন, সেটা হচ্ছে এফভি। এটাকে সলভ করে দাও, এটাকে সলভ করে দিলেই আমরা এফভি পেয়ে যাব। ব্রেক জনিত বল কত সেটা আমরা এখান থেকে পেয়ে যাব, দ্যাট ইজ আওয়ার আনসার, তাই না? দেখো পুরো ইকুয়েশনটাতে সবকিছু জানি, এটাকে সলভ করলেই আমরা আমাদের আনসারটি পেয়ে যাচ্ছি। ওকে, সবাই বুঝছি? ওকে ফাইন, অলরেডি আনসার করছো 16,200 নিউটন। ফাইন, ক্লিয়ার। হোপফুলি এটার আনসার হচ্ছে গিয়ে 16,200, একজন বলছে এটাই হওয়া উচিত। ফাইন, এইটাই হচ্ছে গিয়ে আমাদের আনসার হবে, বুঝছি, ভেরি গুড। তাহলে এটা গেল। আর একটা অঙ্ক দেখো, এই অঙ্ক করলেই মোটামুটি আমাদের আজকে ক্লাস শেষ, লাস্ট অঙ্কে চলে আসছি, একদম লাস্ট অঙ্ক। এবং এই অঙ্কটা বারবার ডিউতে আসে, হ্যাঁ, এই অঙ্কটা বারবার ডিউ পরীক্ষাতে আসে, এই যে কোনো জায়গায় আসতে পারে এমসিকিউ আকারে। এই অঙ্কটা যে কোনো জায়গাতে এমসিকিউ আকারে এই অঙ্কটা যে কোনো জায়গায় আসতে পারে, ঠিক আছে? তাহলে চলো আমরা এটা একটু সলভ করি। ফাইন, একটি বুলেট একটি তক্তাকে ভেদ করতে পারে। একটি তক্তা মানে কাঠের তক্তা, উডশিট, কাঠের তক্তা, একটি তক্তা ভেদ করতে পারে। ভেদ করতে পারে মানে গুলিটা ওইটা ভেদ করতে যায়, ওর পুরা গতিশক্তি লস হয়, মানে কোনো মতে ভেদ করে। বুলেটের বেগ 3 গুণ করলে বুলেটের বেগ 3 গুণ করলে কতগুলি তক্তা ভেদ করতে পারবে? কতগুলি তক্তা ভেদ করতে পারবে? নিশ্চয়ই সবাই স্টেটমেন্ট বুঝতে পারছো। ওকে, একটি বুলেট একটি তক্তা ভেদ করতে পারে, বুলেটের বেগ 3 গুণ করলে কতগুলি তক্তা ভেদ করতে পারবে? ফাইন, তাহলে দেখো এটা কাজ শক্তি উপপাদ্যের একটা আইডিয়াল এক্সাম্পল। সেটা হচ্ছে লেটস সে আমরা ধরে নিলাম এইটা একটা তক্তা এবং এই তক্তাটার পুরুত্ব হচ্ছে x। হ্যাঁ, তাহলে একটা বুলেট আসতেছে, যেই বুলেটটা এটাকে ভেদ করতে পারে, ধরলাম বুলেটের ভর m
আর বুলেটের বেগ u1, যেটা হচ্ছে গিয়া তোমার u, মানে u1, এইটা কোনো মতে এটা ভেদ করতে পারে। এটা আমরা 3 গুণ করছি। তাহলে প্রথম কেসে খেয়াল করে দেখো, প্রথম কেসে আমরা কাজ শক্তি উপপাদ্য W equals to half m v1 স্কয়ার মাইনাস হাফ m v2 স্কয়ার, তাই না? v1 স্কয়ার মাইনাস হাফ m v2 স্কয়ার। তাহলে এবার খেয়াল করে দেখো, v1 এত বেগে হচ্ছে এটা ঢুকতেছে, আর এখানে v2 কত? 0। কোন মতে বুলেটটা বের হচ্ছে, একটা তক্তাই সে ভেদ করতে পারে। এখানে যখন বের হয় তার কোনো বেগ নেই, একটা তক্তা সে ভেদ করতে পারে, তাই না? তাই এখন দেখো এইখানে u2 শেষ বেগ তো 0, শেষ বেগ 0, আর v1 তো হচ্ছে u1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হাফ m u1 স্কয়ার। v1 কে আমরা u1 না বলে v1 কে আমরা u বলি, v1 কে আমরা বলি হচ্ছে গিয়া u। তাহলে বুঝতে পারতেছো, এখান থেকে আমরা লিখতে পারবো হাফ m u স্কয়ার। ওকে, আচ্ছা, এটা তো গেল। আর কৃত কাজ নিশ্চয়ই বুঝতেছো, এখানে কৃত কাজ কত হইছে? লেটস সে তক্তা একটা বাধা দানকারী বল দিছে না, তক্তা একটা বাধা দানকারী বল দিছে f। তাহলে বুঝতেছো কৃত কাজ f ইন্টু x। দেখো এই বাধা দানকারী বল আর এই যে সরণ x, fx পরিমাণ কাজ এখানে হইছে। তক্তার বাধা দানকারী বল এবং সরণ x, fx পরিমাণ কাজ এখানে হইছে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন, এই যে লাস্ট অঙ্ক। দেখো এরপর লেটস সে আমরা ধরলাম n সংখ্যক তক্তাকে পাশাপাশি রাখলেও সে ভেদ করতে পারে। এখানে 3টা আসছে, বাট ধরলাম এখানে n সংখ্যক তক্তা আছে। তাহলে দেখো একই তো, সবগুলা তক্তাই তো f পরিমাণ বল দিবে, সবগুলো তক্তাই তো একই তো তক্তা, একই কাঠের তক্তা অনেকগুলো রাখছি, সবাই তো f পরিমাণ বল দিবে। ফাইন, দেখো এই যে লাস্ট অঙ্ক রোজায় ধরবে সবাইকে, এই জন্য হয়তো বুঝতে কষ্ট হবে, বাট এখনই আমরা বুঝে ফেলবো। এবার বুলেটের আদি বেগ v1 এটা করছে আগের বেগের 3 গুণ, আগে ছিল বেগ u, এবার 3 গুণ করছে। বুলেটের বেগ 3 গুণ করলে কতগুলি তক্তা ভেদ করতে পারবে? আমি ধরেছি n সংখ্যক তক্তা সে ভেদ করতে পারবে। কোন সংখ্যক? n সংখ্যক। ওকে, তাহলে এবার দেখো এই বুলেট যখন এখান থেকে বেরোবে তখন এর শেষ বেগ কত হবে? n সংখ্যক ভেদ করার পরে এর শেষ বেগ হবে 0। আবারও এটার জন্য আমরা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য দিব। এইটার জন্য W equals to half m শেষ বেগ, সরি শেষ বেগ তো এখানে কমে গেছে, পার্থক্য নিচ্ছি, আদিতে বেশি ছিল, সেটা হচ্ছে v1 স্কয়ার মাইনাস হাফ m v2 স্কয়ার। এবার দেখো বসাইলেই হয়ে যাবে, সেটা হচ্ছে এইবার আদি বেগ কত? 3u, আগের থেকে 3 গুণ বেগে ছুটছি, তাহলে হাফ m 3u হোল স্কয়ার। আর শেষে যায় তো থেমেই গেছে, n সংখ্যক তক্তা ভেদ করে বেরোনোর সময় তো থেমেই গেছে, দ্যাট মিন্স এটা 0 চলে গেল। কৃত কাজ দেখো, তক্তা তো একই তক্তা, তার মানে বাধা দানকারী বল সমান, আর প্রত্যেকটার পুরুত্ব তো x পরিমাণই আছে, তার মানে একটা তক্তা ভেদ করতে কাজ করতে হয় fx। এবার সে কতগুলো তক্তা ভেদ করছে? n সংখ্যক, দ্যাট মিন্স fx ইন্টু n। নিশ্চয়ই বুঝতেছো মোট কতটুকু কাজ করছে। একটা তক্তা ভেদ করতে কাজ করতে হয় fx, তাহলে এখানে n সংখ্যক তক্তা থাকলে fx ইন্টু n, তাহলে মোট এত কাজ করতে হয়েছে। তাহলে দেখো আমরা 2 নাম্বার ইকুয়েশনে পেয়ে গেছি। এবার এই দুইটা ইকুয়েশনকে আমরা ভাগ করে দেই। দেখো এই ইকুয়েশনকে এই ইকুয়েশন দ্বারা ভাগ করি, এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার ইকুয়েশন। এই দুইটাকে যদি ভাগ করি, সে 2 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার ইকুয়েশন দ্বারা যদি ভাগ করি, তাহলে দেখো fx আর fx কাটা, এই পাশে থাকে শুধুমাত্র n, এই পাশে থাকে শুধুমাত্র n, fx fx কাটা থাকে n। আর এইটাকে যখন এটা দ্বারা ভাগ করব, হাফ m কিন্তু ভাগে বাদ হয়ে গেল, তাহলে থাকলো 3u স্কয়ার ডিভাইডেড বাই u স্কয়ার, 3u স্কয়ার ডিভাইডেড বাই u স্কয়ার, u স্কয়ার কাটা থাকবে হচ্ছে 9। দ্যাট মিন্স এটার আনসার হচ্ছে 9। তার মানে এবার সে 9টি তক্তা ভেদ করতে পারবে, এবার সে 9টি একই রকম তক্তা ভেদ করতে পারবে, 9টি একই রকম তক্তা সে এবার ভেদ করতে পারবে। হোপফুলি সবাই এটা আমরা বুঝা ফেলছি। ক্লিয়ার? গুড। নাফিস মাহমুদ বলছো জি ভাইয়া বুঝছি ক্লিয়ার, ফাইন। মুসলিম একটা বলছে ভাইয়া আমাদের কমেন্ট কেন দেখেন না? মুসলিম আমি তোমার কমেন্ট দেখছি কিন্তু কমেন্টটা পড়ি নাই। মুসলিমা বলছো যে ভাই আমি তোমার কমেন্ট না পড়ে আমি বলতেছি, তুমি কি কমেন্ট করছিলা? কমেন্ট করছিলে এরকম যে ভাইয়া আমি ফিজিক্সে অনেক দুর্বল, এমসিকিউ করাবেন না, এটা ছিল তোমার কমেন্ট, তাই না? তো আমি তখন এটা পড়ি নাই, দেখেও পড়ি নাই। আরেকজন একটা কমেন্ট করছো যে হচ্ছে ভাইয়া সিকিউ এমসিকিউ করাবেন না, এই তো এই কমেন্টগুলো আসতেছে আমি দেখতেছি। তো ফাইন, তো তোমাদের মন্তব্য আমার কাছে সর্বোচ্চ প্রায়োরিটি, এটা তোমরা সবসময় জানো। তোমার কি মনে হয় যে এইগুলো নিয়ে আমার কোনো প্ল্যান নেই?
এগুলো নিয়ে তো অবশ্যই আমার প্ল্যান আছে। মানে ব্যাপারটা হয় কি, আমরা যখন ফিজিক্স পড়তে বসি তখন আমরা চিন্তা করি আমার কেমিস্ট্রি পড়া হয় নাই, তখন আবার চিন্তা করি বায়োলজি পড়া হয় নাই। এখন তুমি কি ফিজিক্স বই, কেমিস্ট্রি বই, বায়োলজি বই, ম্যাথ বই চারটা একত্রে খুলে পড়ালেখা করো? একই টেবিলে এক লাইন এখানে, এক লাইন এখানে, এক লাইন এখানে, এক লাইন এখানে, এভাবে করো? এভাবে তো করো না। তাই এভাবে করলে কোনোটাই হয় না। তো বলতেছি যে আমিও এই কাজটা করতেছি না, মানে হচ্ছে আমরা পুরা চ্যাপ্টারের কনসেপ্ট, পুরা চ্যাপ্টারের ম্যাথস এগুলা করতেছি, এমসিকিউ, তারপর হচ্ছে গিয়া কিছু সিকিউ, পাশাপাশি হচ্ছে গিয়া আমাদের বইয়ের অঙ্ক, এগুলা কি করব না? এগুলো অবশ্যই করব, এগুলা তো করতেছি। ক্লাস যেভাবে করাচ্ছি আমি ওভাবে করতে থাকো, তোমার যখন এমসিকিউ লাগবে, যখন যা লাগবে সেগুলো আমি অবশ্যই করাবো। এই ব্যাখ্যাগুলো বারবার দিচ্ছি। তোমাদের কি মনে হয় যে আমিও তোমাদের মতো কলেজে পড়েছি, আমিও তোমাদের মতো প্রিপারেশন নিয়েছি, এইচএসসি পরীক্ষা দিছি, তারপরে আমি বুয়েটে পরীক্ষা দিছি, সকল অ্যাডমিশন পরীক্ষা দিয়ে চান্স পেয়েছি। সো নিশ্চয়ই আমি জানি কি করার মাধ্যমে এগুলো হয়েছে, তো সেগুলো তোমাদেরও করাইতেই হবে। সো এমসিকিউ, সিকিউ, মিকিউ যা আছে সব কিছু পড়াবো, বাট একসঙ্গেই কি সব পড়াই দেওয়া যায়? আজকে তো আমার 11 নাম্বার ক্লাস, সো কেবল 11 নাম্বার ক্লাসে আছি। আমাদের 100 প্লাস ক্লাস এই কোর্সে লেখা আছে, 100টা ক্লাস হবে, হ্যাঁ অ্যাটলিস্ট 100টা ক্লাস হবে। আজকে কেবল আমরা 11 নাম্বার ক্লাসে আছি। তো বুঝতেছো আরো হচ্ছে গিয়া 90টার মতো ক্লাস তোমাদের বাকি আছে। তো এই 90টা ক্লাস আমি করব কি, সেই চ্যাপ্টার সবগুলো পড়ানোর পরে আমি হচ্ছে এই ক্লাসগুলো অ্যাড করতে থাকবো। এই পুরো কোর্সে সকল ক্লাস করার পরে তুমি হচ্ছে তোমরা সবাই দেখবা যে কিচ্ছু বাকি নাই, কিচ্ছু ছাড়ে নাই, বরঞ্চ বলবা যে ভাই মাফ করে দেন, আর কত পড়াবেন। বুঝছো তো, পয়েন্টটা হচ্ছে এরকম। সো সব পড়াবো, সব কিছুই করাবো, বাট সময় দিতে হবে, সময় দিতে হবে, এটা হচ্ছে সত্য কথা। বুঝছি? আচ্ছা, নাসিব বলছে এতক্ষণ, এখন বুঝছি ভাই, এতক্ষণ এত আমি বুঝতেছিলাম না। প্লিজ আজকে আর না, হ্যাঁ আজকে আর না, আজকে আর না। হ্যাঁ, নিট বল এবং লব্ধি বল কি একই? হ্যাঁ, নিট বল এবং লব্ধি বল একই। নিট ফোর্স, নিট বল বলে না, বাংলাতে লেখা অনেক সময় নিট বল, বাট লব্ধি বল এটার ইংলিশটাই হচ্ছে নিট ফোর্স। ওকে, নিট মানে হচ্ছে মোট, নিট মানে হচ্ছে মোট। বুঝছি, ভেরি গুড মুসলিমা, বুঝতে পারছো তাই না? ফাইন। সো আজকের ক্লাস এতটুকুই। আজকের ক্লাসে আমরা অনেক বড় একটা অংশ দেখছি, এবং এই অংশটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট ছিল, তাই না? আমরা দেখছি হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বের করার ক্ষেত্রে স্প্রিং একটা পরিবর্তনশীল বল, সেটা দ্বারা কৃত কাজ, সেটা বিভিন্ন ক্ষেত্রের অঙ্ক। তারপরে হচ্ছে গিয়া বস্তু যখন পড়ছে তখন সেটার ক্ষেত্রে বিভিন্ন অঙ্ক, মহাকর্ষ বল পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, এবং এখান থেকে আমরা দেখে নিছি কিছু অঙ্ক। এরপর আমরা কাজ শক্তি উপপাদ্যটা পড়ছি, এটা দিয়ে এই চ্যাপ্টারে অনেকগুলো অঙ্ক মিলে, এবং এই কাজ শক্তি উপপাদ্য পড়ার পরে আমরা কাজ শক্তি উপপাদ্য রিলেটেড দুটো সুন্দর সুন্দর অঙ্ক করছি। তোমরা ইসাক স্যারের বইটা ফলো করলে দেখবা এই অঙ্কগুলো তোমাদের ওখানে আছে। ওকে, সো দ্যাটস ইট, আজকে এতটুকু। দেখা হবে পরবর্তী ক্লাসে, পরবর্তী সপ্তাহে। আজকে সোমবার, পরবর্তী সপ্তাহ হচ্ছে শুক্রবারে। শুক্রবারে আমাদের নেক্সট হচ্ছে গিয়ে ক্লাস হবে। আজকে তোমাদের একটা পরীক্ষা চলতেছে, এই পরীক্ষাটা আমি আবার নতুন করে নিছি। ওই আগের কোশ্চেনটা অনেকের কাছে অনেক বেশি হার্ড লাগছে বা একটু বেশি স্ট্যান্ডার্ড লাগছে, অনেকে হয়তো বা ডিমোরালাইজড হয়ে গেছো। এটা হওয়ার কোনো কারণ নাই, প্রথম পরীক্ষাটা এরকম হলে ভালো হয়। এই যে একটা ব্যাপার আছে না, তুমি দেখবা উসাইন বোল্ট, উসাইন বোল্টকে সবাই চিনো যে সব থেকে ফাস্টেস্ট স্প্রিন্টার, ও দৌড় দিলে ওর আশেপাশে কেউ থাকে না, তাই না? অনেকগুলো অলিম্পিক গোল্ড মেডেল সে 100 মিটার স্প্রিন্টে পাইছে। তো উসাইন বোল্টের জীবনের প্রথম রেসটা কেমন হয়েছিল জানো? ও জানতো ও খুব জোরে দৌড়ায়। উসাইন বোল্ট যখন প্রথমবার দৌড়ানোর জন্য দাঁড়াইছিল, হুইসেল পড়ার সঙ্গে সঙ্গে সে হোঁচটকায় পড়ে গেছিল, আর সবাই দৌড়ায় চলে গেছিল। বুঝছো? সেই স্টোরিটার পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে এরকম যে হুসাইন বোল্টের মতো একজন স্প্রিন্টার জীবনের প্রথম দৌড়েই হোঁচট খেয়ে জাস্ট যেখান দিয়ে দৌড় দিছে ওখানেই পড়ে গেছে, সবাই জিতে গেছে। এত প্রিপারেশন থাকার পরেও তার জীবনের স্টার্টিংটা এভাবে হয়েছিল। এই স্টোরির মরালটা হচ্ছে এরকম যে এই একটা হোঁচট যে প্রথম দিন সে খাইছিল সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। সেই একটা হোঁচটই তাকে বুঝাইছে নো ম্যাটার হাউ মাচ ক্যাপাবল ইউ আর, এনিথিং ক্যান হ্যাপেন। দ্যাট মিনস ইউ নিড টু পুট ইউর 100% ইনটু ইট, আর বাকিটা আল্লাহর কাছে চাইতে হবে, তাই না? তো এক্সাম এরকমই। আমাদের প্রথম এক্সামটাতে অনেকেই হুসাইন বোল্টের মতো হোঁচট খাইছো, বাট হুসাইন বোল্টের পরের ফিরে আসাটা কেমন ছিল? সবগুলা 100 মিটার স্প্রিন্টে সে গোল্ড মেডেল পাইছে অলিম্পিকে, এবং নিজের করা বিশ্ব রেকর্ডকেই সে পরের বার ভেঙে দেয়। মানে এর
নিজেই বিশ্ব রেকর্ড করে সেটাকেই সে আবার ভাঙে। তো বুঝতেই পারতেছো প্রথম এক্সামটা সবাই যেন একটু হোঁচট খাওয়ার মতো হয়, সবাই যেন একটু কনফিউজড হয়ে যাওয়ার মতো হয়, ওভাবে করেই হচ্ছে গিয়ে পরীক্ষার কোশ্চেনটা সেট ছিল। তো আমি মনে করছি ওকে ফাইন, হোঁচট খাইতে ঠিক আছে, বাট গুড ভাইবটা হারাই গেলে সমস্যা। তো গুড ভাইবটা রাখতে হবে। গুড ভাইবটা রাখার জন্য আমি নিউটনের মেকানিক্সের উপরে 2 নাম্বার পরীক্ষা কিন্তু সেল ডাউন করে ফেলছি, সকল কোশ্চেন চেকটা করে দিয়ে ফেলছি। আজকে সকাল 9টা থেকে সবাই পরীক্ষা দিতে পারতেছো, আজকে রাত 10টা পর্যন্ত দিতে পারবা। এটা দিয়েও একটা শান্তি লাগবে, প্রিপারেশন তো নেওয়াই আছে, দেখবে একটা স্ট্যান্ডার্ড নাম্বারও চলে আসবে। ঠিক আছে, সবাই পরীক্ষাটি অ্যাটেন্ড করবা এবং এই পরীক্ষা অ্যাটেন্ড করার পরে আজকে তো সারাদিন পরীক্ষা দিবা, কালকে ইনশাআল্লাহ রেজাল্ট জেনারেট হয়ে যাবে। আমি ওই একটা সময়ে তোমাদেরকে অ্যানাউন্সমেন্ট করে তোমাদের রেজাল্টটা দিয়ে দিব এবং যারা ভালো করছে তাদের জন্য প্রাইজ দিয়ে দিব। ঠিক আছে, আর দেখা হচ্ছে শুক্রবার। সোফা টেক কেয়ার। ক্লাস কেমন লাগলো একটু জানাও, রিভিউ দিয়ে নোটে আমি কমেন্ট করে দিব আজকে সবাইকে। এই কদিন নিরাপদ কমেন্টই করবো, বন্ধু বান্ধবদের একটু সাজেস্ট করে আমার এই কোর্সটা। সোফা টেক কেয়ার, আল্লাহ হাফিজ, বাই।